হ্যালো এভরিওয়ান। তো আজকের ক্লাসে তোমাদের ক্লাস 7-এর বিজ্ঞান বিষয়ে পড়ানোর জন্য তোমাদের হাফ ইয়ারলি প্রিপারেশনের জন্য তো আমি অর্পিতা ধর। তো আজকে আমরা শুরু করতেছি অধ্যায় 1 নিম্ন শ্রেণীর জীব পর্ব দিয়ে। তো তোমাদের বিজ্ঞান বইয়ের সবার শুরুর চ্যাপ্টারটার নামে হলো নিম্ন শ্রেণীর জীব। ঠিক আছে, নিম্ন শ্রেণীর জীব হচ্ছে খেয়াল করো যে নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি। তো আমরা তো নিজেদেরকে উচ্চ শ্রেণীর জীব বলতেছি, কারণ কি নিম্ন শ্রেণীর জীব আর উচ্চ শ্রেণীর জীবের মধ্যে পার্থক্যটা কোথায়, এই জিনিসগুলো মূলত এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। যে একটা যে নিম্ন শ্রেণীর জীব বলতেছি আমরা, কেন এই জীবটাকে একটা নিম্ন শ্রেণীর জীব বলতেছি বা এই জীবটা কেন একটা উচ্চ শ্রেণীর জীব বলতেছি, এই সমস্ত জিনিসপাতিগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা বিশেষত হলো ব্যাকটেরিয়া, অণুজীব বা যেগুলো হলো একদম হলো গিয়ে নিচের দিকের, অর্থাৎ যাদের কোষে হয়তো নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না, অথবা হলো যারা এককোষী, এই ধরনের প্রাণীগুলোকে বা এই ধরনের জীবগুলোকে আমরা বলতেছি নিম্ন শ্রেণীর জীব। তো নিম্ন শ্রেণীর জীবের প্রথম জীবটাকে আমরা প্রথম জগৎ যেটা বা অপর নাম হিসেবে আমরা যেটাকে চিনে থাকি সেটার নাম হলো অণুজীব জগৎ। অণুজীব হচ্ছে এমন সব ক্ষুদ্র জীব যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। এদের অধিকাংশেরই কোষের সুগঠিত নিউক্লিয়াস নেই। অণুজীব পৃথিবীর সর্বত্র বিদ্যমান। ঠিক আছে, অর্থাৎ এমন সব ক্ষুদ্রজীব যেগুলোকে হয়তো আমরা খালি চোখেও দেখতে পাই না, যেমন ব্যাকটেরিয়া। ঠিক আছে, ওয়ান অফ দ্য জীব এরকম হলো ব্যাকটেরিয়া হচ্ছে দেখা যায় যে সব জায়গাতে আছে, কিন্তু এগুলোকে কোনোটাকে কিন্তু আমরা খালি চোখে দেখা যায় না। এদেরকে দেখার জন্য সাধারণ অণুবীক্ষণ যন্ত্র এনাফ না, এদেরকে দেখার জন্য অনেক আধুনিক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তো অণুজীবদের শ্রেণীবিভাগ, অণুজীবদেরকে 3টি প্রধান রাজ্যে ভাগ করা হয়েছে। অ্যাকেরিওটা বা অকোষীয়। দেখো, অ্যাকেরিওটা বা অকোষীয় নাম শুনেই বুঝতে পারতেছি যে এই ধরনের অণুজীব এতই ছোট যে এদেরকে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, এদেরকে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। ভাইরাস হলো অ্যাকেরিওটা অণুজীবের একটা উদাহরণ। দেখো, অকোষীয় মানে কি, অর্থাৎ এদের কোষ যেটা আছে, এদের কোষটাকে আমরা আসলে সাধারণ কোষের মতো না, সাধারণ কোষের চাইতে ভিন্ন। যেমন ভাইরাস বিভিন্ন রোগের জন্য দেয়, যেমন জ্বর, সর্দি, কাশি ইত্যাদি আরো ধরনের রোগের জন্য হচ্ছে গিয়ে ভাইরাস দায়ী। তো ভাইরাস হচ্ছে এমন একটা অণুজীব যার কোষটা সাধারণ জীবের কোষের ন্যায় না, যার কোষটা হচ্ছে গিয়ে আরো ভিন্ন ধরনের অণুজীব। এই প্রথমটা অ্যাকেরিওটা বা অকোষীয়, তার উদাহরণ হলো ভাইরাস। প্রোক্যারিওটা বা আদিকোষী, এই ধরনের অণুজীবের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটা অণুজীবের উদাহরণ। ব্যাকটেরিয়া মাটি, পানি, বায়ু এমনকি আমাদের শরীরের ভেতরেও থাকে। ব্যাকটেরিয়া আমাদের জন্য উপকারীও হইতে পারে, যেমন দই তৈরিতে ব্যবহৃত ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ল্যাক্টোবেসিলাস। এই যেগুলো দাগাই দিচ্ছি তোমাদেরকে, এই দাগানো জিনিসগুলো তোমরা তোমাদের বইয়ের রিডিংও পেয়ে যাবা, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রোক্যারিওটা বা আদিকোষী। এরপরে হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। এই ধরনের অণুজীবের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, যেমন শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়া হলো ইউক্যারিওটা অণুজীবের উদাহরণ। শৈবাল জলাশয়ে জন্মায় এবং খাদ্য তৈরি করে। ছত্রাক পচা খাবারে জন্মায় এবং খাবার পচিয়ে ফেলে। প্রোটোজোয়া এককোষী জীব যা মাটি ও জলে থেকে থাকে। তাহলে অণুজীবের ক্ষেত্রে আমরা কয়টা শ্রেণীবিভাগ পেলাম? অণুজীবদের ক্ষেত্রে আমরা 3টা শ্রেণীবিভাগ পেলাম। একটা হচ্ছে অ্যাকেরিওটা বা অকোষী, এরপরে হচ্ছে প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা। উদাহরণগুলো এক একটার জন্য শিখে ফেলবা। অ্যাকেরিওটার উদাহরণ কি? অ্যাকেরিওটার উদাহরণ হচ্ছে তোমার ভাইরাস। প্রোক্যারিওটার উদাহরণ কি? প্রোক্যারিওটার উদাহরণ হচ্ছে তোমার ব্যাকটেরিয়া।
এরপরে ইউক্যারিওটার উদাহরণ হইল শৈবাল আর ছত্রাক। এগুলো হচ্ছে ইউক্যারিওটার উদাহরণ। এরপর অণুজীবের গুরুত্ব রয়েছে। অণুজীব পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে। অণুজীব বিভিন্ন খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়, যেমন দই, পনির, রুটি। অণুজীব ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, যেমন আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া, কিন্তু অনেক উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। ব্যাকটেরিয়ার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াও আছে, আবার উপকারী ব্যাকটেরিয়াও আছে। যেমন ব্যাকটেরিয়া দই তৈরিতে সাহায্য করে, আবার বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে কিন্তু ওষুধ পাওয়া যায়। আর ব্যাকটেরিয়া কিন্তু মাটির উর্বরতাও বৃদ্ধি করে, অর্থাৎ কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের কৃষিকাজেও কি করে থাকে, হেল্প করে থাকে। এরপরে হচ্ছে এখানে অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটার মধ্যে উদাহরণগুলো অর্থাৎ পার্থক্যগুলো বলা হয়েছে, যে অ্যাক্যারিওটা হচ্ছে অকোষীয়, আর প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী, আর ইউক্যারিওটা হচ্ছে প্রকৃতকোষী। আদিকোষী মানে কি সুগঠিত নিউক্লিয়াস নেই, প্রকৃতকোষী মানে কি সুগঠিত নিউক্লিয়াস আছে। আকার খুবই ছোট, আর প্রোক্যারিওটার আকার তুলনামূলকভাবে বড়, ইউক্যারিওটার আকার আরও বড় হয়। এরপরে উদাহরণ দিয়ে দিয়েছে ল্যাক্টোব্যাসিলাস, কলেরা ব্যাকটেরিয়া। এরপর ইউক্যারিওটার উদাহরণ হচ্ছে শৈবাল, ছত্রাক, অ্যামিবা। আর বেশিরভাগ ভাইরাসই কিন্তু রোগ সৃষ্টি করে, আর কিছু কিছু ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে। বেশিরভাগ ব্যাকটেরিয়া ভালো, কিছু কিছু ব্যাকটেরিয়া শুধুমাত্র রোগ সৃষ্টি করে। আর ইউক্যারিওটার মধ্যে কিছু কিছু শৈবাল, ছত্রাক এটাও কিন্তু রোগ সৃষ্টি করে, যেমন ছত্রাকের সংক্রমণ থেকে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের চুলকানি বা সংক্রামক রোগগুলো হয়ে থাকে। এরপরে কিছু কিছু জিন প্রকৌশলে কিছু কিছু ক্ষেত্রে ভাইরাস উপকার আছে। প্রোক্যারিওটা খাদ্য তৈরি, ওষুধ তৈরিতে উপকার করে থাকে, আর ইউক্যারিওটাও খাদ্য তৈরি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের উপকার করে থাকে। এখন আমরা নেক্সটে যাই। তাহলে আমরা আশা করি বুঝছি যে অ্যাক্যারিওটা কি, প্রোক্যারিওটা কি, আর ইউক্যারিওটা কি। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইরাস। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে অকোষীয় অতি ক্ষুদ্র সংক্রামক কণা, যা কেবলমাত্র জীবিত কোষের ভেতরে বংশবৃদ্ধি করতে পারে। এরা জীব ও জড় পদার্থের মাঝামাঝি একটি অবস্থানে অবস্থান করে। অর্থাৎ ভাইরাসের সম্পর্কে বলা হয়েছে যে ভাইরাস শুধুমাত্র ভাইরাস, অর্থাৎ ভাইরাসকে জীবও বলা যায় না, আবার জড়ও বলা যায় না। কেন জীব বলা যায় না? কারণ এদের কোষটা জীবের কোষের মতো না, একটু ভিন্ন। আবার কেন এদেরকে জড় পদার্থ বলা যায় না? এরা আবার বংশ বিস্তার করে, অর্থাৎ নিজেদের সংখ্যা বাড়াইতে পারে, এই জন্য এদেরকে আবার জড় পদার্থও বলা যায় না। এজন্য এরা জীব ও জড় পদার্থের মাঝামাঝি একটা অবস্থানে বসবাস করে। এই যে একটা ভাইরাসের গঠন এখানে দেওয়া হলো, যেমন এদের কোনো কোষ নাই, এদের গঠন খুবই সরল, নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ বা আরএনএ। এই যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ, আর একটা আমিষ আবরণ থাকে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে, এই যে একটা আমিষের আবরণ থাকে। এরপরে ভাইরাসের প্রকারভেদ। নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে দুই রকম, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, এরপরে হচ্ছে আরএনএ ভাইরাস। আকৃতির উপরে ভিত্তি করে গোলাকার, দণ্ডাকার বা ব্যাঙাচি আকৃতির হইতে পারে। যে জীবে আক্রমণ করে তার উপরে ভিত্তি করে উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ। অর্থাৎ ভাইরাসের প্রকারভেদ কি কি? একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস, অর্থাৎ এর মধ্যে যদি ডিএনএ থাকে তাহলে এই ভাইরাসটাকে বলা হবে ডিএনএ ভাইরাস, কিন্তু এখানে যদি ডিএনএ না থেকে যদি আরএনএ থাকতো তাহলে এই ভাইরাসটাকে বলা হইতো আরএনএ ভাইরাস। এরপরে আকারের উপরে ভিত্তি করে গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচি আকার হইতে পারে। আবার যদি কোনো একটা ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করে থাকে তাহলে উদ্ভিদ ভাইরাস, প্রাণীকে আক্রমণ করে থাকলে প্রাণী ভাইরাস। এরপরে না হয় ব্যাকটেরিওফাজ। ভাইরাস ঘটিত রোগগুলো কি কি? মানুষের রোগ, যেমন করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, হাম, বসন্ত, পোলিও, এইডস, জলাতঙ্ক, এগুলো সবগুলোই কিন্তু ভাইরাস ঘটিত রোগ। তো কিভাবে ভাইরাস হচ্ছে মানব দেহকে আক্রমণ করে? ভাইরাস জীবিত কোষে প্রবেশ করে, নিজের নিউক্লিক অ্যাসিড কোষের ভেতরে ঢুকিয়ে দেয়। অর্থাৎ ওই যে নিউক্লিক অ্যাসিড যেটা ছিল, এই যে একটা মাথার ভিতরে যে নিউক্লিক অ্যাসিডটা ছিল, এই নিউক্লিক অ্যাসিডটা যে জীবিত কোষে প্রবেশ করতেছে সে জীবিত কোষে ঢুকিয়ে দেয়।
এরপর ভাইরাস নিউক্লিক অ্যাসিডের কোষের যন্ত্রপাতি ব্যবহার করে নিজের অনুলিপি অর্থাৎ নিজের ক্লোন তৈরি করতে থাকে। এভাবে অসংখ্য নতুন ভাইরাস তৈরি হয় এবং এক পর্যায়ে কি হয়, কোষটা ধ্বংস হয়ে যায়। এই নতুন ভাইরাসগুলো আবার কি করে, অন্য কোষকে আক্রমণ করে। এরপর ভাইরাস ঘটিত রোগ উদ্ভিদের রোগের মধ্যে তামাকের মোজাইক রোগ, ধানের টুংরো রোগ ইত্যাদি। আর ভাইরাসের উপকারিতা, টিকা তৈরিতে ভাইরাস ব্যবহার করা হয়, জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহার করে জিন স্থানান্তর করা যায়। এরপরে কীটপতঙ্গ দমনে কিছু ভাইরাস কীটপতঙ্গ দমনও ব্যবহার করা হয়। আর ভাইরাসের অপকারিতা কিন্তু সবচাইতে বেশি। আমাদের যা রোগ হয়, যতগুলো রোগ হয় সবগুলোর জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস কিন্তু দায়ী। এরপর ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি পড়ছিলাম, ব্যাকটেরিয়া পড়ছিলাম আদি নিউক্লিয়াস যুক্ত। আদি নিউক্লিয়াস মানে কি, সুগঠিত নিউক্লিয়াস নাই। তাহলে বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক, বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকৃতির, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে এদেরকে নিম্নরূপে শ্রেণীবিভাগ করা যায়। যেমন প্রথমটা কি, কক্কাস। কক্কাস দেখো, কক্কাস ব্যাকটেরিয়ার কোষের আকৃতি হচ্ছে গোলাকার। এরা এককভাবে থাকতে পারে অথবা দল বেঁধে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। এই কক্কাস ব্যাকটেরিয়াটা কি সৃষ্টি করে, নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। এরপরে ব্যাসিলাস। ব্যাসিলাস দেখতে লম্বা দণ্ডের ন্যায়, এই যে লম্বা লম্বা দণ্ডের ন্যায় যে ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে ব্যাসিলাস। এরা ধনুষ্টঙ্কার বা রক্তামশাই ইত্যাদি রোগ সৃষ্টি করে। এরপরে হচ্ছে কমা আকৃতির ভাইরাস। এই যে কমা আকৃতির ভাইরাস, এই কমা আকৃতির ভাইরাসগুলো হচ্ছে মানুষের কলেরা রোগ সৃষ্টি করে। এরপরে স্পাইরিলাম। স্পাইরিলাম ব্যাকটেরিয়াগুলোর আকৃতি কিরূপ, স্পাইরিলাম ব্যাকটেরিয়ার আকৃতিগুলো হচ্ছে পেঁচানো। ব্যাকটেরিয়ার গঠন দেখো, ব্যাকটেরিয়ার গঠনে কি আছে, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, অর্থাৎ একটা আদি কোষে যা যা থাকে, নিউক্লিয়াসটা জাস্ট ছড়ানো ছিটানো থাকে, বাট কোষে বাদ বাকি কোষে আর যাই থাকে সবগুলো কিন্তু ব্যাকটেরিয়ার কোষে আছে। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়েট, রাইবোজোম, প্লাজমিড, ফ্লাজেলা সব কিছুই কিন্তু ব্যাকটেরিয়া কোষের মধ্যে রয়েছে। তাহলে এটা শক্ত কোষ প্রাচীর রয়েছে, কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লির ভেতরে কি থাকে, সাইটোপ্লাজম থাকে। নিউক্লিয়েট অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই, তো এই জন্য ডিএনএ সাইটোপ্লাজমে কি হয়, ছড়ানো ছিটানো থাকে। যে অঞ্চলে ছড়ানো ছিটানো থাকে তাকে বলা হয় নিউক্লিয়েট। রাইবোজোম প্রোটিন সংশ্লেষের জন্য ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কি থাকে, রাইবোজোম থাকে। প্লাজমিড, কিছু ব্যাকটেরিয়া কোষে প্লাজমিড নামক ক্ষুদ্র বৃত্তাকার ডিএনএ থাকে। ফ্লাজেলা, কিছু ব্যাকটেরিয়া গমনের জন্য কি থাকে, কিছু ব্যাকটেরিয়ার গমন মানে কি চলাফেরা করার জন্য ফ্লাজেলা থাকে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে দেখো ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়ার উপকারিতাই বেশি। কিছু কিছু ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করলেও দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া কিন্তু আমাদের উপকারী করে থাকে। তো এগুলো কি কি, মৃত জীবদেহ বা আবর্জনা পচতে সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করে। অর্থাৎ প্রকৃতি থেকে যে মাটিতে যে নাইট্রোজেনের চাহিদাটা বা মাটিতে নাইট্রোজেন মেশানোটা, এই কাজটা করে থাকে একমাত্র ব্যাকটেরিয়াই। পাট থেকে আঁশ ছাড়াতেও ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতেও কি করতে হয়, ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। যেখান থেকে আসতে পারে পরীক্ষায় যে ব্যাকটেরিয়ার উপকারিতাগুলো লিখো, ব্যাকটেরিয়া আমাদের কি কি উপকার করে থাকে, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। তো এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, এই পয়েন্টগুলো একটু তোমাদের শিখে ফেলতে হবে। এরপর ব্যাকটেরিয়ার অপকারিতা, মানবদেহে যক্ষা, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে। এরা খাদ্যদ্রব্য এবং ফলমূলের পচন ঘটায়। উদ্ভিদে বিভিন্ন রোগ যেমন ধানের লিফ ব্লাইট, টমেটোর ক্যাঙ্কার ইত্যাদি রোগগুলো কে সৃষ্টি করে, এই রোগগুলো কিন্তু সৃষ্টি করে ব্যাকটেরিয়ায়। আচ্ছা, এরপরে আসে ছত্রাক। ছত্রাক হলো সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন, সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অর্থাৎ ক্লোরোফিল নাই এবং অসবুজ উদ্ভিদ। দেখো ক্লোরোফিল নেই বলে, যেহেতু ক্লোরোফিল নাই, ক্লোরোফিল হচ্ছে সবুজ রঙের, যেহেতু ক্লোরোফিল নাই তার জন্য এরা কিন্তু অসবুজ জীব। ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণ করতে পারে না। আমরা জানি যে সালোকসংশ্লেষণের জন্য ক্লোরোফিলের প্রয়োজন, আলোক রশ্মির প্রয়োজন। যেহেতু ক্লোরোফিল নাই তাই এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি, চামড়া, গোবর ইত্যাদিতে কি এই ছত্রাকগুলো জন্মায়। তুমি একটা পাউরুটি খাও নাই, ফেলে রাখছো,
মানে বাইরে ফেলে রাখছো, 2-3 দিন থাকবে, এরপরে দেখা যাবে এটার উপর একটা নরম একটা আস্তরণ পড়ছে, ঠিক আছে, এটা দেখা যাবে সবুজ সবুজ আস্তরণ পড়ছে, এগুলো কিন্তু সবগুলো ছত্রাক। ছত্রাক হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। পেনিসিলিন থেকে বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়, অর্থাৎ যে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন যেটা হচ্ছে গিয়ে পাওয়া গেছিল, এই প্রথম অ্যান্টিবায়োটিকটা মূলত ছত্রাক থেকে পাওয়া গেছিল। এরপরে পাউডারটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলেও বিবেচিত। ওই যে আমরা মাশরুম খাই না, যেমন মাশরুমের স্যুপ আমাদের বেশি প্রিয় বা মাশরুমের সালাদ আমাদের খুব বেশি প্রিয়, তো এই যে অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম কিন্তু শৌখিন খাদ্য বলে বিবেচিত। কেন শৌখিন? কারণ এর প্রাইস একটু বেশি, দাম একটু বেশি, এজন্য এটা শৌখিন খাদ্য হিসেবে বিবেচিত। এরপরে বর্তমানে আমাদের দেশেও বহু দেশে এটার চাষ করা হচ্ছে। পরিবেশ আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। তাহলে ছত্রাকের কিন্তু অর্থনৈতিক গুরুত্ব অনেক, কারণ ছত্রাক কি করে, ছত্রাক থেকে পেনিসিলিন পাওয়া যায়, ছত্রাক আমাদের এক ধরনের খাদ্যের যোগান দেয়, আবার পরিবেশের সাথে আবর্জনা পচাতেও কিন্তু ছত্রাক আমাদেরকে হেল্প করে থাকে। ছত্রাকের অপকারিতা, ছত্রাক যে শুধু হেল্প করে তা না, বিভিন্ন ধরনের রোগের জন্য দায়ী, বিশেষ করে যে ত্বকের সংক্রমণজনিত রোগ, এই ত্বকের সংক্রমণজনিত রোগের জন্য দায়ী কিন্তু ছত্রাক। তাছাড়া আলুর বিলম্বিত ধসা রোগ, এরপরে পাটের কালো পাট্টি রোগ, আখের লাল পচা রোগ সৃষ্টি করে কে? ছত্রাক। আর মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে? দাঁত, ছুলি, এরপর হচ্ছে মানুষের শ্বাসনালীর প্রদাহ, এগুলো কিন্তু ছত্রাকের সংক্রমণের জন্য হয়ে থাকে। কোন রোগ কার জন্য হয়ে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন রোগ কার জন্য হয়ে থাকে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু করে মুখস্থ করে ফেলতে হবে। ছত্রাকের সংক্রমণ হচ্ছে গিয়ে খুবই ছোঁয়াচে রোগগুলো, এজন্য আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে। এজন্য ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসতে হবে। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলতে হবে। শৈবাল, সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও সবুজী উদ্ভিদরাই হলো শৈবাল। এরা মাটি, পানি, অন্য গাছের উপরে জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। অর্থাৎ আমরা পুকুরে যে শৈবালগুলো দেখে থাকি সবুজ সবুজ, এই সবুজ এগুলো হলো স্পাইরোগাইরা। শৈবালের উপকারিতা রয়েছে, আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর অপকারিতার ক্ষেত্রে এটা রোগ সৃষ্টি করে থাকে, যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড বাস্ট রোগ সৃষ্টি করে। আর জলজ প্রাণী, জলাশয়ে যখন শৈবালের আধিক্য দেখা দেয় তখন জলজ প্রাণী ও মাছের অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। অর্থাৎ অন্যান্য যে জলজ প্রাণী রয়েছে তারা অক্সিজেনের অভাবে মারা যেতে পারে, কারণ যে শৈবাল, জলাশয়ের শৈবালটা প্রায় অক্সিজেন নিজেই ইউজ করে ফেলে, এজন্য অন্যান্য যে জলজ প্রাণী আছে ওদের অক্সিজেনের অভাব দেখা দেয়, এক পর্যায়ে তারা মারা যায়। এরপরে আসো অ্যামিবা। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের সদস্য। অ্যামিবা এককোষী জীব। এদের দেহ ক্ষুদ্রাকার, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। তাহলে অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এবং এরা ক্ষুদ্রাকার, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এবং প্রয়োজনে এরা দেহের আকার আকৃতিও কি করে ফেলে? পরিবর্তন করে ফেলে। এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে বলা হয় ক্ষণপথ। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকোচনশীল গহ্বর থাকে। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পদার্থ দ্বারা ঘেরা থাকে, একে বলা হয় প্লাজমা লেমা। অ্যামিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে এবং পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে থাকে। তাহলে অ্যামিবার জন্য দেখো অনেকগুলো এমসিকিউ বা অনেক ধরনের কোয়েশ্চেন এখানে হতে পারে, যে অ্যামিবা হচ্ছে এককোষী জীব, এদের দেহ ক্ষুদ্রাকার, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, আবার নিজের আকার আকৃতি পরিবর্তন করে ফেলে,
এছাড়া যে ক্ষণপথ দেখা যায় আঙ্গুলের মতো, এই অভিক্ষেপকে বলা হয় ক্ষণপথ। অ্যামিবা, এই ক্ষণপথের সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে থাকে। পানি গহ্বর থাকে, খাদ্য গহ্বর থাকে, সংকোচনশীল গহ্বর থাকে এবং সারা দেহ একটি পাতলা স্বচ্ছ পর্দা দ্বারা আবৃত থাকে, যাকে বলা হয় প্লাজমা লেমা। অ্যামিবা কোথায় কোথায় পাওয়া যায়? পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে এবং পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে থাকে। এবারে অ্যান্টামিবা। অ্যান্টামিবা হলো এক ধরনের এককোষী অণুজীব যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে অ্যামিবা যেমন প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, অ্যান্টামিবাও এমন একটা এককোষী অণুজীব যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এদের খালি চোখে দেখা যায় না এবং এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। এরা অ্যামিবার মতো সর্বদা আকার আকৃতি পরিবর্তন করতে পারে। ঠিক আছে, এরা সাধারণত পরজীবী হিসেবে মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে বাস করে। কোথায় বাস করে? অন্যান্য প্রাণীর বৃহদন্ত্রে বাস করে। এদের দেহ স্বচ্ছ জেলির মতো এবং কোনো নির্দিষ্ট আকৃতি নেই এবং ইচ্ছামতো, অ্যামিবার মতো ইচ্ছামতো কি করে? আকার পরিবর্তন করে। কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে ঢেকে ফেলে। এই অবস্থাকে বলা হয় সিস্ট। তাহলে অ্যান্টামিবার একটা অবস্থার নাম হলো সিস্ট। যখন এরা প্রতিকূল পরিবেশে গোলাকার শক্ত আবরণে নিজেদের ঢেকে ফেলে তখন এই অবস্থাকে বলা হয় সিস্ট। অ্যান্ড অ্যামিবার মতো অ্যান্টামিবারও কি আছে? ক্ষণপথ ব্যবহার করে চলাচল করে এবং খাদ্য গ্রহণ করে। এরা ব্যাকটেরিয়া এবং লোহিত রক্তকণিকা খেয়ে জীবন ধারণ করে। অ্যান্টামিবা কোষ বিভাজন এবং অণুবীজ সৃষ্টির মাধ্যমে কি করে? বংশ বিস্তার করে। স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজমকে বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। এরপর দেখো, অ্যান্টামিবা কিন্তু আমাশয় রোগের জন্য দায়ী। এই রোগকে বলা হয় এমিবিক আমাশয়। এমিবিক আমাশয় বলা হয়। এই রোগের লক্ষণগুলো হলো পেট ব্যথা, ডায়রিয়া, জ্বর ইত্যাদি। অ্যামিবিক আমাশয় সম্পূর্ণরূপে নিরাময় করা কিন্তু খুবই কঠিন, তবে উপযুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধ খেলে এ রোগ সেরে যায়। তো এই যে এই জিনিসপাতিগুলো এত বড়, যদি বর্ণনা পড়ে মনে না থাকে তাহলে সারসংক্ষেপ বুলেট পয়েন্টগুলো একটু পড়ে ফেলবা। আর সবচাইতে সহজ জিনিস হচ্ছে যে মুখস্থ রাখার, যে মিল রেখে বা পার্থক্য করে করে শেখা। যেমন অ্যামিবা পড়ছি, যখন অ্যান্টামিবা শিখবো তখন অ্যামিবার সাথে পার্থক্য করে বা অ্যামিবার সাথে মিল রেখে শেখা, তাহলে হচ্ছে জিনিসগুলো খুব বেশি মনে থাকবে। এরপরে সংক্রামক রোগের জীবাণু। তাহলে সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ হলো গিয়ে একজনের রোগ যখন অন্যজনের থেকে ছড়ায়, অর্থাৎ আমার রোগ হয়েছে, আমার থেকে তোমার মধ্যে ছড়ায় পড়ছে। তো এই রোগ সৃষ্টি বিভিন্ন ধরনের অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদির মাধ্যমে। জীবাণু কিভাবে রোগ সৃষ্টি করে? জীবাণু হচ্ছে ব্যাকটেরিয়া যারা হচ্ছে আমাদের শরীরে বাস করে দ্রুত বংশবৃদ্ধি করে। এরপরে হলো ভাইরাস, ছত্রাক, অ্যান্টামিবা, এই সবগুলো কিন্তু এসব জীবাণু রোগ সৃষ্টি করে। এবং কিভাবে ছড়ায়? দূষিত পানি, দূষিত খাবার, হাঁচি কাশি, মশা মাছির মাধ্যমে এই ধরনের রোগগুলো ছড়িয়ে পড়ে। এরপরে কি কি করবা সংক্রামক রোগ থেকে, কিভাবে সুরক্ষা গ্রহণ করবা? হাত ভালো মতো ধুতে হবে, ভালো খাবার দাবার খাইতে হবে, ব্যায়াম করতে হবে। যদি রোগে যারা আক্রান্ত হয়ে গেছে এই ধরনের রোগের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, আর প্রয়োজন অনুসারে টিকা গ্রহণ করতে হবে। পরিবেশগত সুরক্ষা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত, নিরাপদ পানি পান করতে হবে, মশা মাছি নিয়ন্ত্রণ করতে হবে। এরপর হয়ে স্বাস্থ্যসম্মত টয়লেট ইউজ করতে হবে। এরপরে দেখো কলেরা। কলেরা রোগের জীবাণু হলো ভিব্রিও কলেরা। এরপরে সর্দি কাশির জন্য রয়েছে রাইনোভাইরাস। তারপরে মানব দেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার কিভাবে প্রতিরোধ করবা? এরপর হচ্ছে কিভাবে এসব জীব সৃষ্টি হয় একটু পড়াইছি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবার মাধ্যমে। ঠিক আছে, এরপর রোগ হলে কি করবা? ডাক্তারের পরামর্শ নিতে হবে, ওষুধ সেবন করতে হবে, এরপরে নিয়মিত বিশ্রাম নিতে হবে। এরপর আমরা এই চ্যাপ্টারে কি কি দেখছি? এই চ্যাপ্টারে আমরা দেখছি যে পরজীবী। পরজীবী কারা কারা আছে? অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীবের মধ্যে কে কে আছে? ব্যাকটেরিয়া, ভাইরাস, এরপরে হলো শৈবাল, ছত্রাক, অ্যামিবা, অ্যান্টামিবা। তো এই জিনিসপাতিগুলো আমরা হচ্ছে গিয়ে দেখছি। এখন আমরা এই চ্যাপ্টারের উপর কিছু এমসিকিউ দেখব। নিউমোনিয়া রোগ সৃষ্টি করে নিচের কোন ব্যাকটেরিয়া? নিউমোনিয়া রোগ সৃষ্টি করে হচ্ছে তোমার
নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোনটা? নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কক্কাস। আমরা পড়ছিলাম না নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কে? নিউমোনিয়া রোগ সৃষ্টি করে হচ্ছে কক্কাস। এই যে আমি দেখাই, এই যে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কে? নিউমোনিয়া রোগ সৃষ্টি করে হচ্ছে কক্কাস। এরপর শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুতকরণ, মাছ চাষের ক্ষেত্রে, ওষুধ তৈরি করতে। তাহলে শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুতকরণে, হ্যাঁ, এবং মাছ চাষের ক্ষেত্রে না, ওষুধ তৈরিকরণে, হ্যাঁ। শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুতকরণে আর ওষুধ তৈরি করতে। আমরা একটু দেখে আসি, এখানে 1 আর 2 দিছে। তো শৈবাল হচ্ছে গিয়ে আমরা যেটা দেখব যে শৈবালের জন্য শৈবাল কোথায় ছিল, শৈবালটা একটু দেখে আসি যে শৈবালের উপকারিতা। মৎস্য চাষে ব্যবহৃত হয়, আইসক্রিম তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, ওষুধ তৈরিতে না, সেটা হলো আইসক্রিম তৈরিতে ব্যবহৃত হয় আর মৎস্য চাষে ব্যবহৃত হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2 ঠিক আছে। ছত্রাক কি ধরনের অণুজীব? ছত্রাক হলো প্রকৃতকোষী অণুজীব। প্রকৃতকোষী মানে এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে। প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটোজোয়া হলো ইউক্যারিওটিক রাজ্যের অন্তর্ভুক্ত। কোনটির কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না? থাকে না হলো ভাইরাসের ক্ষেত্রে। ভাইরাসের ক্ষেত্রে কোনো ধরনের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। নিম্নশ্রেণীর উদ্ভিদ হলো শৈবাল, ছত্রাক, আম গাছ। শৈবাল আর ছত্রাক হলো নিম্নশ্রেণীর উদ্ভিদ। রোগ সৃষ্টিকারী জীব কি? রোগ সৃষ্টিকারী জীব হচ্ছে ভাইরাস, শামুক হবে না, ব্যাকটেরিয়া। ভাইরাস আর ব্যাকটেরিয়া 1 নাম্বার আর 3। অণুজীব রোগ সৃষ্টি করতে পারে মানুষের, গৃহপালিত পশু পাখির, উদ্ভিদের। এটা হলো 1 2 3, এটা হবে 1 2 3। মার্গিওলিস ও হুইটেকারের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীবকে স্থান দেওয়া রাজ্যের নাম হলো প্লান্টি মোনেরা। অণুজীবকে কিন্তু প্লান্টিতে স্থান দেওয়া হয় না। প্লান্টি হলো সকল ধরনের উদ্ভিদগুলো, তাহলে অণুজীবকে স্থান দেওয়া হয়েছে মনেরা আর প্রোটিস্টা। অণুজীব রোগ সৃষ্টি করতে পারে সবার। সুগঠিত কেন্দ্রিকা উপস্থিত শৈবালের কোষে, ব্যাকটেরিয়ার কোষে, ছত্রাকের কোষে। তাহলে সুগঠিত কেন্দ্রিকা উপস্থিত শুধুমাত্র শৈবালের কোষে আর ছত্রাকের কোষে। ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে আদিকোষী। আমার অ্যান্সার হচ্ছে 1 আর 3। উদ্দীপক এখানে নাই। উদ্দীপকের অণুজীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উদ্দীপক নেই। কোন যন্ত্রে ভাইরাসকে দেখা যায়? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। আলোক অণুবীক্ষণ যন্ত্র, ভাইরাসকে দেখা যায় না। টিটোফাজের মাথার আকৃতি কিরূপ? এটা হলো টিটোফাজের মাথার আকৃতি হলো ষড়ভুজ। ভাইরাসের দেহে কোনটি উপস্থিত রয়েছে? ভাইরাসের দেহে উপস্থিত আছে স্পর্শক তন্তু। ভাইরাসের দেহাবরণে থাকে কোনটা? ভাইরাসের দেহাবরণে থাকে আমিষ। আমিষ আবরণে আবৃত থাকে। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে কি তৈরি হয়? প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত কোনটা? প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত হলো ভাইরাস। জীবিত জীবদেহ ছাড়া জীবনের কোনো লক্ষণ দেখায় না কোন অণুজীবটি? জীবিত জীবদেহ ছাড়া কোন অণুজীবটা কোনো লক্ষণ দেখে না? এটা হলো ভাইরাস। এজন্য আমরা ভাইরাসকে কিন্তু জীব ও জড়বস্তুর মাঝামাঝি একটা পদার্থ বলতে পারি। ঠিক আছে, তো এরকম অনেকগুলো এমসিকিউ এখানে দেওয়া আছে, আর এমসিকিউ গুলো আমরা সবাই পড়ে নিব। এরপরে আমাদের পরের চ্যাপ্টারটার নাম হলো কোষ। তো কোষ কি? কোষ হলো জীবের দেহের গাঠনিক একক। জীবের দেহের গাঠনিক একক হলো কোষ। জীবের দেহের
গাঠনিক একক হচ্ছে কি? গাঠনিক একক হলো কোষ। অর্থাৎ একটা বিল্ডিং তৈরিতে অনেকগুলো ইট ব্যবহার হয়, তেমনি আমাদের এই পুরো শরীর বা পুরো দেহ তৈরিতে অনেকগুলো কোষ ইউজ করা হয়েছে। অর্থাৎ একটা ছোট চামড়া যদি দেখো, একটা ছোট ছোট চামড়া অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। তো প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত, একটা হলো কোষ প্রাচীর এবং আরেকটা হচ্ছে কি? প্রোটোপ্লাজম। একটা হলো কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর হচ্ছে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর, একে কোষ প্রাচীর বলা হয়। এটি সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না। প্রাণী কোষের আবরণটা কি থাকে? প্লাজমা পর্দা দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং সীমারেখা নির্দেশ করা হলো কোষ প্রাচীরের প্রধান কাজ। কোষ প্রাচীরের সবার বৈশিষ্ট্য হলো, সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যই হচ্ছে আমরা যারা প্রাণী কোষে কিন্তু কখনোই কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে এবং এটা সেলুলোজ দিয়ে গঠিত হয়, অর্থাৎ এটা জড় পদার্থ দিয়ে গঠিত হচ্ছে। এই যে কোষ প্রাচীর। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হলো সাধারণত কোষঝিল্লি। প্রোটোপ্লাজম হচ্ছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের সমন্বয়ে গঠিত। তার মানে প্রোটোপ্লাজমের কয়টা অংশ রয়েছে? প্রোটোপ্লাজমের 3টা অংশ আছে, কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠেলো, দানাদার ও বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ হলো শতকরা 67 থেকে 90 ভাগ। পানির পরিমাণ সবচাইতে বেশি। এরপরে আছে কোষঝিল্লি। কোষঝিল্লি কার অংশ ছিল? কোষঝিল্লি ছিল প্রোটোপ্লাজমের অংশ। প্রোটোপ্লাজমের আমরা 3টা অংশ শিখছি, কোষঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তাহলে পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে বলা হয় কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট, অর্থাৎ 2টা স্তর আছে। প্লাজমা মেমব্রেনে স্তর আছে কয়টা? স্তর আছে হচ্ছে 2টা। এবং এটা কোন পদার্থ দ্বারা তৈরি? এটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড দ্বারা তৈরি। বর্তমানে এটি বায়োমেমব্রেন বলা হয়, এটাকে বলা হয় বায়োমেমব্রেন। এটি কোষের ভেতরের ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ এবং গ্যাসের পরিবহন নিয়ন্ত্রণ করে। এই যে একটা ছবি দেওয়া আছে, এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। এটা কি করে? কোষের ভেতরের ও বাইরের পানি, খনিজ পদার্থ এবং গ্যাসের পরিবহন নিয়ন্ত্রণ করে। এরপর সাইটোপ্লাজম। তুমি যখন কোষের প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দাও, অর্থাৎ পুরো একটা প্রোটোপ্লাজম আছে যেখানে সাইটোপ্লাজম, কোষঝিল্লি অ্যান্ড হলো গিয়ে নিউক্লিয়াস আছে, তুমি যখন কোষের প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিয়ে দাও তখন ওই নিউক্লিয়াস ছাড়া মানে নিউক্লিয়াসের বাইরে যে জাস্ট জেলির মতো যে অংশটা সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। অর্থাৎ এই যে কোষের ভিতরে ধরো এখানে একটা জেলির মতো একটা পদার্থ থাকে যেখানে বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে, তো তুমি যখন এই কোষ অঙ্গাণু থেকে জাস্ট নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দাও, বাকি যে পদার্থটা থাকে কোষের মধ্যে এই পদার্থকে বলা হয় সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমে কি হয়? সাইটোপ্লাজমে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো থাকে। তো এই যে আদর্শ কোষে নিম্নলিখিত অঙ্গাণুগুলো পাওয়া যায়। প্লাস্টিড, যেটা হলো উদ্ভিদ কোষে পাওয়া যায়। কি করে? প্লাস্টিড হচ্ছে বর্ণধারা, অর্থাৎ আমরা যে ফুল ফলগুলোকে এত কালার দেখি এগুলোর পেছনের কারিগরকে প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে। গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল, কোষ গহ্বর, এগুলোর এক একটা কাজ আমরা সামনে দেখব। তো সাইটোপ্লাজমে হচ্ছে যে অঙ্গগুলোর নাম দেওয়া হয়েছে এগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এসব অঙ্গগুলো কে ধারণ করে? সাইটোপ্লাজম ধারণ করে থাকে। একটা আদর্শ কোষের গঠন দেওয়া আছে, তোমরা এই চিত্রটা অবশ্যই আঁকার চেষ্টা করবা, তোমাদের এই চিত্রটা পরীক্ষায় আসতে পারে। তো প্রথমটা যেটা দেওয়া আছে সেটা হলো উদ্ভিদ কোষের জন্য, পরের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রাণী কোষের জন্য। এরপর দেখো প্লাস্টিড। প্লাস্টিড কি? সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে বলা হয় প্লাস্টিড। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড নেই। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য।
প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। ঠিক আছে, অর্থাৎ প্লাস্টিডের ক্ষেত্রে ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। তো ক্রোমোপ্লাস্টিড হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে সবুজ রং, আর ক্রোমোপ্লাস্টের মধ্যে থাকে লাল বা কমলা, লাল হলুদ এই রঙগুলো থাকে ক্রোমোপ্লাস্টের মধ্যে। আর লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন মানে কি? লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন মানে হলো এইগুলো হলো বর্ণহীন প্লাস্টিড, এগুলোর মধ্যে কোনো রং নাই। প্লাস্টিডের মধ্যে তিনটা অংশ দেখা যায়, আবরণী, স্ট্রোমা এবং গ্রানা। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ রঙের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে এবং সালোক সংশ্লেষণে সহায়তা করে। এই যে এক একটা চিত্রে দেখো দেওয়া আছে যে কোনটা কিরকম দেখতে, যেমন এটা হলো একটা প্লাস্টিড, স্ট্রোমা, এই যে স্ট্রোমা, গ্রানা, আবরণী দেওয়া আছে। এই যে প্রত্যেকটাতে স্ট্রোমা, এরপরে হচ্ছে গ্রানা আর আবরণী দেওয়া আছে। স্ট্রোমা হচ্ছে এই যে এটা যেটা হচ্ছে ধারণ করে থাকে, তারপর সবুজ সবুজ অংশগুলোকে বলা হচ্ছে গ্রানা, আর বাইরের যে পদার্থটা আবরণে সাহায্য করে তাকে বলা হচ্ছে আবরণী। এরপরে ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি এবং ফলের ত্বকে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। টমেটোর যে লাল টকটকে রং দেখো, তা ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়। তাহলে টমেটোর লাল টকটকে রং কার জন্য হয়? ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য। ক্রোমোপ্লাস্টের লাল, কমলা এবং হলুদ রঙের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে, যেগুলো দাগায় দিচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিড থাকে, যেমন মূলের কোষের প্লাস্টিড। সূর্যালোকের প্রভাবে প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে, যদি সবুজ তুরবা ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো কি হয়ে যায়? সাদা হয়ে যায়। ক্লোরোপ্লাস্টগুলো তখন কিসে পরিণত হয়? লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়। এরপরে কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মূলত শক্তির আধার, অর্থাৎ যাবতীয় যত ধরনের বিক্রিয়া আছে সব বিক্রিয়াগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। এটার বহিঃপর্দাটা মসৃণ, কিন্তু অন্তঃপর্দাতে আঙুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি করে। যেমন বাইরের যে পর্দাটা, এই পর্দাটা হচ্ছে কি একটা মসৃণ থাকে, কিন্তু ভিতরের যে পর্দাটা এটা আঙুলের মতো এরকম খাঁজকাটা খাঁজকাটা থাকে। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ায় কয়টা পর্দা? দুইটা পর্দা। বাইরের পর্দাটা মসৃণ, কিন্তু অন্তঃপর্দাটা খাঁজকাটা। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ক্রিস্টি। জীবনের যাবতীয় বিপাক কাজে শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর। সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি, আর প্রাণীর যকৃৎ কোষে এর সংখ্যা সহস্রাধিক। যকৃৎ কোষে কেন থাকে? কারণ আমরা যতগুলো খাবার খাচ্ছি এই খাবারগুলো হজমে বা বিভিন্ন বিক্রিয়ায় যে শক্তি উৎপন্ন করা, পুষ্টি কিন্তু যকৃৎ কোষে হয়ে থাকে, এই জন্য যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি। এই যে একটা মাইটোকন্ড্রিয়ার গঠন দেওয়া আছে এবং কোনটা কি এর জিনিসটা হচ্ছে এখানে চিহ্নিত করা হয়েছে। বাইরেটাকে বলা হয় ঝিল্লি, এই যে আঙুলের মতো যে খাঁজকাটা থাকে তাকে বলা হয় ক্রিস্টি। এরপরে এখানের মধ্যে কিছু বিন্দু বিন্দু আকারে জিনিস রয়েছে আঙুলের মতো খাঁজকাটা অংশের চারপাশে, এদেরকে বলা হয় অক্সিসোম। আর এই যে এই পর্দাটাকে বলা হয় ম্যাট্রিক্স। গলজি বডি, এগুলো পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার নালিকা সমৃদ্ধ অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। এদের অবস্থান কোথায়? নিউক্লিয়াসের কাছে। এদের কাজ কি? উৎসেচক, বিভিন্ন রস, হরমোন এগুলো ক্ষরণ করাই হলো এদের কাজ। এরপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সাইটোপ্লাজমে একক ঝিল্লি বিশিষ্ট জালিকাকার অঙ্গাণু থাকে যা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষে মসৃণ বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়।
রাইবোজোম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানার মতো রাইবোজোম থাকে। রাইবোজোমে কি হয়? প্রোটিন সংশ্লেষিত হয়। রাইবোজোমে কি হচ্ছে? প্রোটিন সংশ্লেষিত হচ্ছে। লাইসোজোম, লাইসোজোম হলো দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিনের মেমব্রেন আবৃত, যেটি হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে। হাইড্রোলাইটিক এনজাইম কি করে? এটা হলো কোষ ধ্বংস করে। হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে। হাইড্রোলাইটিক এনজাইম কি করে? কোষ ধ্বংস করে। সেন্ট্রিওল, প্রাণীকোষে নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদেরকে বলা হয় সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়? সেন্ট্রিওল শুধুমাত্র প্রাণীকোষে পাওয়া যায়। এটা একটি স্বচ্ছ দানাবিহীন পর্দা দ্বারা আবৃত থাকে। এই অবস্থায় এটিকে বলা হয় সেন্ট্রোজোম। সেন্ট্রিওল যখন একটি স্বচ্ছ দানাবিহীন পদার্থ দ্বারা আবৃত, একে বলা হয় সেন্ট্রোজোম। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল সাধারণত থাকে না, তবে নিম্নশ্রেণীর উদ্ভিদ কোষে যেমন ছত্রাকে থাকে। প্রাণীকোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ। এরপরে কোষ গহ্বর। কোষ গহ্বরও বিশেষ করে দেখা যায় উদ্ভিদ কোষের জন্য বেশি থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলেও খুবই ছোট। অর্থাৎ উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, সেটা অনেক বড় হয়, কিন্তু প্রাণী কোষে যখন কোষ গহ্বর থাকে সেটার আকার হচ্ছে অত্যন্ত ছোট হয়। প্রায় সময় না থাকে না বললেই চলে। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে প্রথমটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াসে কি কি থাকে দেখো। নিউক্লিয়াসে থাকে একটা পর্দা থাকে, এটার নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। এই যে একটা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। এরপরে কি থাকে? এরপরে থাকে হচ্ছে নিউক্লিওলাস। এই যে একটা অঙ্গ, একটা গোলাকার একটা অঙ্গ বিন্দু সদৃশ। এরপরে নিউক্লিয় জালিকা থাকে। নিউক্লিয় জালিকা হলো বা ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা থাকে এরকম সুতার মতো। সাথে নিউক্লিওপ্লাজম, এই যে এখানের মধ্যে যে থকথকে তরল পদার্থ যেটা থাকে, এই যে তরল পদার্থটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এই যে এই পার্টটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে সুতার মতো যে তরল পদার্থ, সুতার মতো যে তন্তুগুলো দেখতেছো, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন তন্তু। এই যে নিউক্লিয়ার রন্ধ্র রয়েছে, যে নিউক্লিয়ার পর্দা যেটা মেমব্রেন যেটা আছে, মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্রগুলো সেগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। আর ক্রোমাটিন তন্তু হলো এই যে যেগুলো হলো সুতার মতো যেগুলো ছড়াই ছিটাই আছে, এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। তো প্রত্যেকটার বর্ণনা এখানে দেওয়া আছে। এরপরে দেখো টিস্যু, উদ্ভিদ টিস্যু। টিস্যু কিভাবে গঠিত হয় দেখো। কোষ, কোষ হলো অনেকগুলো কোষ মিলে এক একটা টিস্যু বা কলা গঠন করে। তো এক এক ধরনের টিস্যু এক এক রকম কাজ সম্পন্ন করে। তো টিস্যু হচ্ছে দুই রকম, একটা হলো ভাজক টিস্যু আর হলো স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু হলো যেগুলো ভাঙবে। ভাজক টিস্যু দেখো ভাঙবে, অর্থাৎ যেসব টিস্যু কোষের বিভাজন ক্ষমতা রয়েছে তাদেরকে বলা হয় ভাজক টিস্যু। তো ভাজক টিস্যু কোথায় অবস্থান করে? উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, অর্থাৎ যে সকল অঙ্গগুলোতে বৃদ্ধি হইতে হবে, যে সকল অঙ্গগুলোকে বৃদ্ধি হইতে হবে সেখানে কি থাকবে? ভাজক টিস্যুগুলো থাকবে। এই জন্য এরা অবস্থান করে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে এরা অবস্থান করে। ভাজক টিস্যুর কাজ কি? ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ সৃষ্টি করে, উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটায়, আর ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়। স্থায়ী টিস্যু কি? স্থায়ী টিস্যু হচ্ছে যেগুলো কোনো বিভাজন হবে না, এজন্য স্থায়ী টিস্যু হচ্ছে তিন প্রকার। সরল টিস্যু, যেমন সরল টিস্যুর আবার উদাহরণ দিছে প্যারাকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু হলো জাইলেম ও ফ্লোয়েম, জটিল টিস্যুকে বলা হয় জাইলেম ও ফ্লোয়েম। এরপরে হচ্ছে ক্ষরণকারী টিস্যু। এই উদাহরণগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। স্থায়ী টিস্যুর কাজ কি? খাদ্য প্রস্তুত করা এবং পরিবহন করা। দেহ প্রধান ও উদ্ভিদকে কি করে? ধীরতা প্রদান করে। প্রাণী টিস্যুর কাজ কি? প্রাণী টিস্যু হচ্ছে দেখো বহুকোষী প্রাণীতে যখন অনেকগুলো কোষ যখন একটি নির্দিষ্ট কাজ করে, তখন ওই কোষগুলোকে একত্রে কি বলা হয়? টিস্যু বা কলা বলা হয়। অর্থাৎ অনেকগুলো কোষ মিলে কি গঠিত হয়?
টিস্যু বা কলা তৈরি হয়। এসব কোষগুলোর উদ্দেশ্য এক, তবে এদের আকার, আয়তন বা গঠন কি হতে পারে, ভিন্ন হতে পারে। টিস্যু সাধারণত 4 ধরনের হয়, যেমন আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু আর স্নায়ু টিস্যু। তো আবরণী টিস্যু মানে কি, নাম থেকেই বুঝতে পারতেছি যে সকল টিস্যু হচ্ছে দেহের খোলা অংশ ঢেকে রাখে, অর্থাৎ আবরণে সাহায্য করে, তারা হচ্ছে আবরণী টিস্যু। আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে, একটি পাতলা ভিত্তি পর্দার উপরে সাজানো থাকে। এদের কলাতে কোনো আন্তঃকোষীয় ধার তো থাকে না, অর্থাৎ ম্যাট্রিক্স থাকে না। এই যে বাইরের আঘাত থেকে রক্ষা করে, পাকস্থলী এবং অন্ত্রের আবরণী কলা পাচক রস ক্ষরণ করে। পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু, দেহের কোনো কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি, যেমন হাত বা পায়ের পেশি। এই পেশিগুলোতে আমরা যেভাবে চালাই সেভাবেই চলে। আবার দেহের কোনো কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি না, এই ধরনের পেশিগুলো তাদের ইচ্ছামতো চলে। তো পেশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পেশি হচ্ছে 3 রকম। ঐচ্ছিক পেশি, অর্থাৎ ইচ্ছামতো চালনা করতে পারি। অনৈচ্ছিক পেশি, ইচ্ছামতো চালনা করতে পারি না। হৃৎপেশি, হৃৎপিণ্ডের যে পেশি সেগুলোকে বলা হয় হৃৎপেশি। তাহলে ঐচ্ছিক পেশি কি, যে পেশিগুলোকে আমরা ইচ্ছামতো চালনা করতে পারি, যেমন আমাদের হাতের পেশিগুলোকে ইচ্ছামতো চালনা করতে পারি। আবার তুমি চিন্তা করে দেখো, তোমাদের যে যকৃৎ রয়েছে বা ফুসফুস রয়েছে, এখানেও কিছু পেশি আছে, এই পেশিগুলোকে তুমি ইচ্ছামতো কিন্তু চালনা করতে পারো না, এগুলোকে বলা হয় অনৈচ্ছিক পেশি। আর হৃৎপেশি মানে হৃৎপিণ্ডের যে পেশি, এটাকে বলা হয় হৃৎপেশি। তো এখানে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি বিভিন্ন হলো বর্ণনা দেওয়া আছে, এগুলো একটু পড়ে ফেলবা। পেশির কাজ কি, দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া চলাচলে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে থাকে। হৃৎপেশি কি করে, দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। এরপরে যোজক টিস্যু। যোজক টিস্যু প্রাণী দেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। এই টিস্যু প্রধানত কঠিন, তরল ও মেদময় হয়, যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি হলো যোজক টিস্যুর উদাহরণ। হাড়ের গঠনের একটি প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। হাড় দেহের কাঠামো গঠন করে, দেহের ভার বহন করে এবং দৃঢ়তা প্রদান দান করে। পেশিবন্ধনী বা টেন্ডন পেশিকে হাড়ের সাথে যুক্ত করে। ম্যাট টিস্যু বা স্নেহ পদার্থ সঞ্চিত রাখে। তন্তুময় যোজক টিস্যু ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সাহায্য করে থাকে। তরুণাস্থি হাড়ের চেয়ে নরম ও অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে। এরপরে যোজক টিস্যু কোথায় আছে, যোজক টিস্যু হচ্ছে নাক ও কানের তরুণাস্থিতে। এরপর হচ্ছে রক্তে বিভিন্ন দ্রব্যাদি দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু, অর্থাৎ প্রাণী দেহের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দেয়, উদ্দীপনায় সাড়া দিয়ে যখন উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাদেরকে বলা হয় স্নায়ু টিস্যু। এগুলো কোথায় আছে, এগুলো হচ্ছে মস্তিষ্কে। মস্তিষ্কে অসংখ্য স্নায়ু টিস্যু বা নিউরন দিয়ে তৈরি। এই যে একটা স্নায়ু টিস্যুর চিত্র দেওয়া আছে, স্নায়ু টিস্যুতে উপরের দিকে যে আঙুলের মতো খাস থাকে এগুলোকে বলা হয় ডেনড্রিন। এরপর এটাকে বলা হয় কোষ দেহ। এরপর হচ্ছে নিচের দিকে যেগুলো আছে, এই নিচের দিকের এই পদার্থগুলোকে বলা হয়, অংশগুলোকে বলা হচ্ছে অ্যাক্সন। এখন আমরা কিছু এমসিকিউ দেখি। ভাজক কোষে কোনটা অনুপস্থিত, ভাজক কোষে অনুপস্থিত হচ্ছে কোষ গহ্বর, কোনো কোষ গহ্বর থাকে না। প্রাণী কোষে কোনটা থাকে না, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে কোনো ধরনের কোষ প্রাচীর নেই। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কতটুকু, পানির পরিমাণ হচ্ছে প্রায় 67 থেকে 90 ভাগ, পুরোটাই পানি। কোষের প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস বিহীন জেলির মতো অংশকে, দেখো নিউক্লিয়াস বিহীন মানে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস না থাকলে তার নাম হচ্ছে সাইটোপ্লাজম। উদ্ভিদের সঞ্চিত খাদ্য কোনটা, উদ্ভিদ খাদ্য সঞ্চয় করে রাখে শর্করা হিসেবে। এরপরে কোষ গহ্বর কোথায় থাকে, কোষ গহ্বর থাকে হলো সাইটোপ্লাজমে। টমেটো লাল রঙের জন্য কে দায়ী, লাইকোপেন, দাগাই দিছিলাম। নিউক্লিয়াস যে পর্দা দ্বারা আবৃত থাকে তা কয় স্তর বিশিষ্ট, সেটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। লিউকোপ্লাস্ট কোথায় থাকে, লিউকোপ্লাস্ট কোথায় থাকে, দেখো লিউকোপ্লাস্ট থাকে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, তাহলে ফলে পৌঁছাতে পারে, বীজে পৌঁছাতে পারে, ফুলেও পৌঁছাতে পারে। শুধুমাত্র মূলে কিন্তু লিউকোপ্লাস্ট সূর্যের আলো পৌঁছাতে পারে না, সো মূলেই লিউকোপ্লাস্টটা থাকে। কোষের শক্তিঘর কোনটা, কোষের শক্তিঘর হলো মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস বলা হয়। সরল টিস্যু কত প্রকার, সরল টিস্যু হচ্ছে 3 প্রকার।
জটিল টিস্যু কয় প্রকার? জটিল টিস্যু হচ্ছে 2 প্রকার। জাইলেম টিস্যুর অংশ কোনটি? জাইলেম টিস্যুর অংশ হচ্ছে সিফনল, সঙ্গীকোষ, ভেসেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ভেসেল। পাতার ক্লোরেনকাইমাকে কি বলা হয়? পাতার ক্লোরেনকাইমাকে বলা হয় মেসোফিল। পেশিকলা কত প্রকার? পেশিকলা হচ্ছে 3 প্রকার, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশি। পেশিকলা 3 প্রকার। মানবদেহে কোন পেশির সংখ্যা বেশি? মানবদেহে হলো আমাদের ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। কোন পেশি হাড়ের সঙ্গে লেগে থাকে? হাড়ের সঙ্গে লেগে থাকে হলো ঐচ্ছিক পেশি। বিশেষ অনৈচ্ছিক পেশি থাকে কোনটিতে? বিশেষ অনৈচ্ছিক পেশি থাকে হৃৎপিণ্ডে, যেটাকে বলা হচ্ছে হৃৎপেশি। হৃৎপেশিটাকে অনৈচ্ছিক পেশির অন্তর্ভুক্ত করা যায়, তবে কিছু স্পেশালিটি আছে বলে এটাকে হৃৎপেশি আলাদাভাবে বলা হয়। কোনটি যোজক টিস্যু? যোজক টিস্যু হলো রক্ত। স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি? নিউরন। নিউরনই হলো স্নায়ুতন্ত্রের গাঠনিক একক। প্রতিটি নিউরনে কয়টি অংশ রয়েছে? 3টা। প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে কি বলা হয়? পর্দা দিয়ে বেষ্টিত, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে বলা হয় নিউক্লিয়াস। কোন টিস্যু দেহের ভেতরের আবরণ তৈরি করে? কোন টিস্যু দেহের ভিতরে আবরণ তৈরি করে? আবরণী টিস্যু। ঠিক আছে, এরপরে কিছু সিকিউ দেওয়া আছে, তোমরা একটু সিকিউ গুলো বসে বসে প্র্যাকটিস করে ফেলবা। তাহলে আমরা এমসিকিউ গুলো দেখলাম, সিকিউ গুলো তোমাদের নিজেদের জন্য পড়ার জন্য দিয়ে দিব। এখন আসো আমরা পড়ব আমাদের অধ্যায় 3, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। দেখো, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে, অর্থাৎ উদ্ভিদ হলো গিয়ে বাইরে থেকে দেখতে ঠিক কিরকম, কি কি বৈশিষ্ট্য রয়েছে, এগুলি হলো চ্যাপ্টার আলোচনা করা হয়েছে। তো উদ্ভিদের প্রথমে যে বাহ্যিক বৈশিষ্ট্য, প্রথমটা হচ্ছে মূল। মূলের কাজ কি? মূলের কাজ হচ্ছে গাছকে মাটির সাথে আবদ্ধ করে রাখা। কিন্তু মূলকে কখনো কখনো বিশেষ কার্য সম্পন্নের জন্য রূপান্তরিত হইতে পারে। এবার খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আমরা আলোচনা করব। তো রূপান্তরিত মূল হলো 4 রকম। একটা হচ্ছে মূল আকৃতির মূল, একটা হলো গাজর আকৃতির মূল, শালগম আকৃতির মূল এবং কন্দাকৃতির মূল। এই যে মূল আকৃতির মূল, গাজরের আকৃতির মূল, শালগম আকৃতির মূল আর কন্দাকৃতির মূল। এগুলো দেখো, এগুলো খাদ্য সঞ্চয়, এগুলোকে কিন্তু আমরা খাদ্য হিসেবে নিয়ে থাকি। এই যেগুলো কিন্তু এক একটা হলো মূল, এগুলোর মধ্যে খাদ্য সঞ্চয় করে থাকে। এই জন্য যখন পরবর্তীতে এগুলো আমরা গ্রহণ করি, তখন এগুলো থেকে আমরা শক্তি পেয়ে থাকি। তো মূল আকৃতির মূলের মধ্যে প্রধান মূল কি হয়? মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ মোটা, কিন্তু 2 প্রান্ত ক্রমশ সরু। এরপরে গাজকৃতির মূলেও প্রধান মূলটি মোটা, 2 প্রান্ত মোটা, নিচের প্রান্তটা সরু হয়ে থাকে। তো শালগ্রাম আকৃতির মূল, কন্দাকৃতির মূল। এরপরে অস্থানিক মূলগুলো বিশেষ বিশেষ কার্য সম্পন্নের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে। অস্থানিক মূল সাধারণত 3 ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়: খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং শারীরবৃত্তীয় কাজ সম্পাদন। এই যে কন্দার মূল, এই যে এক এক রকম মূল উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এখানে হচ্ছে কন্দার মূল, যেমন মিষ্টি আলুর উদাহরণ এখানের মধ্যে দেওয়া হয়েছে। এরপরে গুচ্ছিত কন্দমূল, যেমন ডালিয়ার গুচ্ছিত মূল, এগুলো খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে কি হয়? স্ফীত হয়, অর্থাৎ মোটা হয়ে যায়। উদাহরণ হলো শতমূলী এবং ডালিয়া। নুডলস মূল, যখন মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে, জাস্ট অগ্রভাগটা খাদ্যের সঞ্চয়, এগুলোকে বলে নডুলুস মূল, যেমন আম, আদা। মালাকৃতির মূল, যখন কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত আর সঞ্চিত। দেখো, পর্যায়ক্রমে স্ফীত হচ্ছে, কিছু অংশ স্ফীত হয়, কিছু অংশ সংকুচিত হয়, যেমন করলার মূল। যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর, অর্থাৎ এক একটা কাজে এক এক রকম রূপান্তর হয়ে থাকে। যেমন স্তম্ভমূল, ঠেসমূল, আরোহী মূল, ভাসমান মূল, এগুলো হলো মাটির ওপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকে, আরোহণ করতে পারে এবং পানিতে ভাসতে সাহায্য করে। এরপরে দেখা যাক স্তম্ভমূল। তো এই ধরনের অনেকগুলো মূল সম্পর্কে বলা হয়েছে। তোমাদের প্রথম কাজ হচ্ছে এই মূলগুলো কোনটা কিসের জন্য কাজ করে, এই জিনিসগুলো একটু করে পড়ে ফেলা, যে গুচ্ছমূল কি কাজ করে থাকে, বা কন্দাকৃতির মূল কিসের জন্য হয়,
বা আমরা যে বলছি যে পর্যায়ক্রমে স্ফীত হয় বা সংকুচিত হয়, এটা কোন ধরনের মূলের জন্য হয়ে থাকে, ঠিক আছে। এরপর হলো প্রত্যেকটা মূলের উদাহরণগুলো, যেমন হচ্ছে কেয়ার ঠেসমূল। ঠেসমূল হচ্ছে গিয়ে, ঠেসমূল কি করে, উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হয়, সোজাভাবে দাঁড়াতে পারে না, তাই কাণ্ডের গোড়ার দিক থেকে অনেকগুলো অস্থানিক মূল বের হয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে, একে বলা হয় কেয়ার ঠেসমূল। এরপর আরোহী মূল কি, যেটা হলো গিয়ে অন্য পদার্থ, অন্য আরেকটা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে, যেমন পান। শারীরবৃত্তীয় কাজ সাধনের জন্য রূপান্তর। মূলের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধা করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে, যেমন পরাশ্রীয় বায়বীয় মূল, এরপরে হচ্ছে পরজীবী বা চোষক মূল। তো এই ধরনের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের মূলের রূপান্তর ঘটে থাকে, যেমন শ্বাসমূল, এটা পাওয়া যায় কোথায়, লবণাক্ত বা কদর্মাক্ত মাটিতে। এরপর জননমূল, কোনো কোনো উদ্ভিদের মূল আবার প্রজননে অংশগ্রহণ করে থাকে, যেমন মিষ্টি আলু, পটল, কাঁকরোল ইত্যাদি। এরপরে ভূনিম্নস্থ রূপান্তরিত মূল, প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয়, অঙ্গজ উপায়ে বংশবিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়, এই ধরনের কাণ্ডকে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলে। এরা 4 প্রকারের হয়ে থাকে, স্ফীতকন্দ, মূলকাণ্ড এবং রাইজোম কন্দ, গুড়িকন্দ। তাহলে কয়টা, 4টা। তো প্রত্যেকটার এখানে বর্ণনা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটার বর্ণনা তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। এরপর অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড, নরম কাণ্ডযুক্ত উদ্ভিদে এক ধরনের বিশেষ শাখা প্রশাখা উৎপন্ন হয়, এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এই ধরনের দুর্বল শায়িত রূপান্তরিত কাণ্ডকে বলা হয় অর্ধবায়বীয় কাণ্ড, এবং অর্ধবায়বীয় কাণ্ড 4 প্রকারের হয়। রানার বা ধাবক, যেগুলো হচ্ছে গিয়ে শায়িত শাখা জন্মায় অর্থাৎ শয়ন শাখা জন্মায়, স্টোলন বা বক্র ধাবক, এরপরে হচ্ছে অফসেট, এরপরে হলো সাকার বা ঊর্ধ্ব ধাবক। তাহলে এখানের মধ্যে অনেকগুলো এখানে অনেক ধরনের মূলের উদাহরণ দেওয়া হয়েছে, প্রত্যেকটা মূলের উদাহরণগুলো তোমাদেরকে একটু পড়ে ফেলতে হবে, যেমন ফাইলোকেট বা পর্ণকাণ্ড, ফণিমনসা জাতীয় উদ্ভিদগুলো এই ধরনের কাণ্ডের উদাহরণ। এরপরে হচ্ছে আমরা এখন মূল থেকে কোথায় চলে আসছি, কাণ্ডে চল, অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। তাহলে আমরা পড়লাম ফার্স্টে রূপান্তরিত মূল, এরপরে পড়তেছি রূপান্তরিত কাণ্ড। এরপরে স্টেম, টেন্ড্রিল বা শাখা আকর্ষী, ঝুমকলতা, হাড়জোড়া ইত্যাদি দুর্বল উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু, লম্বা এবং পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে বলা হয় শাখা আকর্ষী। আকর্ষীতে কি হয়, পাতা উৎপন্ন হয় না। এরপর হচ্ছে বুলবিল, কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে, যেমন গাছ আলু। বুলবিল কি, বুলবিল হলো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, এরাই হলো বুলবিল। যেমন উদাহরণ কি, উদাহরণ হলো গাছ আলু। বিশেষ কাজ সমাধানের জন্য কি হয়, পাতার রূপ পরিবর্তিত হয়। তাহলে আমরা ফার্স্টে পড়লাম রূপান্তরিত মূল, এক একটা রূপান্তরিত মূল সম্পর্কে আমরা পড়ে ফেললাম। এরপরে পড়লাম আমরা রূপান্তরিত কাণ্ড, কাণ্ডের পরে আমরা দেখতেছি রূপান্তরিত পাতা। তো রূপান্তরিত পাতার মধ্যে প্রথমে আছে আকর্ষী, এরপরে এরা হচ্ছে খাদ্য সঞ্চয় করে। এরপরে দেখো রূপান্তরিত পাতা, পাথরকুচি পাতা, পাথরকুচি পাতা থেকে হচ্ছে গিয়ে তোমার পাতা থেকেই গাছ উৎপন্ন হচ্ছে। এরপরে হলো আকর্ষী, এরপরে শল্কপত্র, পতঙ্গ ফাত, অর্থাৎ এখানের মধ্যে যখন একটা পতঙ্গ ঢুকে তখন হলো এই ঢাকনাটা তারা বন্ধ করে দেয়। কণ্ঠক পত্র, অর্থাৎ যেগুলোর পাতার মধ্যেই কি থাকে, কাঁটা থাকে। তো প্রত্যেকটার বর্ণনা এখানে দেওয়া হয়েছে, এই বর্ণনাগুলো একটু পড়ে ফেলবো। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের 3টা টপিক আছে, একটা হলো রূপান্তরিত মূল, আরেকটা হলো রূপান্তরিত কাণ্ড, এরপর আরেকটা হলো রূপান্তরিত পাতা।
এই তিনটা জিনিসই হলো এখানে পড়ানো হয়েছে। তো প্রত্যেকটা মূল্যে অর্থাৎ প্রত্যেকটার আন্ডারে হলো অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে। এই উদাহরণগুলো আমরা হচ্ছে গিয়ে এখানে লিখে লিখে প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রায় সব জিনিস দেখা যাচ্ছে মুখস্থই। এখানে কিছু সৃজনশীল দেওয়া আছে, তবে আমি বলবো যে প্রথমে আমরা রিডিংটা পড়ার পরে আমরা কিন্তু চলে আসবো এমসিকিউতে। গাছকে মাটির সাথে আটকে রাখা নিচের কোনটির কাজ? এটা হচ্ছে মূলের কাজ। এরপর শালগ্রামের কোন অংশ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? মূল। গাজরের কোন অংশ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? মূল। অর্থাৎ আমরা যে গাজর বলি, এই গাজরের মূল অর্থাৎ গাজর যে ফলটা বা সবজিটা, এটা অ্যাকচুয়ালি গাজরের মূল। আকৃতির দিক থেকে রূপান্তরিত প্রধান মূল কত প্রকার? এটা হলো 4 প্রকার। ওই যে শালগম আকৃতির মূল, গাজর আকৃতির মূল, এই যে আকৃতির মূলগুলো হলো 4 প্রকার। গাজরের মূল কোন ধরনের মূল? গাজরের মূল হচ্ছে রূপান্তরিত প্রধান মূল। নিচের কোনটি প্রধান মূলের রূপান্তরের উদাহরণ? প্রধান মূলের রূপান্তরের উদাহরণ হচ্ছে কন্দাকৃতির মূল। কোনটি মূলাকৃতি মূলের বৈশিষ্ট্য? মূলাকৃতি মূলের বৈশিষ্ট্য হলো মধ্যভাগ মোটা, দুই প্রান্ত ক্রমশ সরু। এটা হলো মূলাকৃতি মূলের বৈশিষ্ট্য। প্রধান মূল নিচের কোনটির প্রধান মূল মোটা ও রসালো হয়? এটা হচ্ছে গাজর। কোনটির মূল উপরের দিকে মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু হয়ে থাকে? গাজর। এই যে গাজরের আকার হচ্ছে উপরের দিকে ক্রমশ মোটা এবং নিচের দিকে হচ্ছে কি হয়ে থাকে? সরু হয়ে থাকে। নিচের কোনটির প্রধান মূল খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার এবং নিচের অংশ হঠাৎ করে সরু হয়ে যায়? অবশ্যই এটা কাকে? এটা হচ্ছে শালগ্রাম। অর্থাৎ গোলাকার। যদি উপরের দিকে যদি মোটা বলতো তাহলে এটাকে আমরা গাজর বলতে পারতাম, কিন্তু এটা হলো শালগ্রাম, অর্থাৎ উপরের দিকে গোলাকার এবং নিচের দিকে কি হয়ে আসে? ক্রমশ সরু হয়ে আসে। এটা হচ্ছে শালগম। নিচের কোনটি অধিকতর গোলাকার? নিচের কোনটি অধিকতর গোলাকার? সেটা হলো শালগম। নিচের কোন প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয়? অনিয়মিতভাবে মোটা হয় হলো সন্ধ্যামালতি। নিচের কোনটি রূপান্তরিত মূল? রূপান্তরিত মূল হলো মূলা। মূলের কাজ কি? মূলের কাজ হলো উদ্ভিদকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা, উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করা, শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করা। কোনটা? উদ্ভিদকে মাটির সঙ্গে আবদ্ধ রাখে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করা না, উদ্ভিদের জন্য খাদ্য কিন্তু মূল তৈরি করে না। শারীরবৃত্তীয় কার্য সম্পাদন করা, অর্থাৎ 1 ও 3। শালগ্রাম আকৃতির মূলের বৈশিষ্ট্য কি? প্রধান মূলটির উপরের অংশ গোলাকার, প্রধান মূলটির নিচের অংশ মোটা। উপরের অংশ গোলাকার ঠিক আছে, কিন্তু প্রধান মূলের নিচের অংশ কখনোই কি হবে না? মোটা হবে না। প্রধান মূলটি নিচের অংশ হঠাৎ সরু। হ্যাঁ, 1 আর 3 হলো এখানে অ্যান্সার। তো এরকম হলো রিডিংটা পড়ার পরে আমরা এমসিকিউতে চলে আসবো। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো দরকার হলে একটা কাজ করো, যে প্রথমে রূপান্তরিত মূলগুলো পড়বা। রূপান্তরিত মূলগুলো পড়ার পরে অনেক সময় মনে না থাকতে পারে, এই জন্য সুন্দর মতো এসে ফার্স্টে রূপান্তরিত মূল পড়ে এগুলোর এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবো। তাহলে যা যা পড়ছে সেগুলো এমসিকিউর মাধ্যমে আরো ভালো মতো মনে থাকবে। এরপরে রূপান্তরিত কাণ্ড পড়ব। রূপান্তরিত কাণ্ড পড়ব। রূপান্তরিত কাণ্ড পড়ার পরে এরপরে আবার রূপান্তরিত কাণ্ডের এমসিকিউগুলো পড়ে ফেলবো। অ্যাগেন এরপরে হচ্ছে রূপান্তরিত পাতা পড়ব। রূপান্তরিত পাতা পড়ার পরে এগুলোর এমসিকিউগুলো পড়ে ফেলবো। তো একটা একটা এমসিকিউ যদি পড়া হয়ে যায় আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আমরা দেখি যে আমাদের আর কি আছে। এখন আমরা পড়ব শ্বসন। শ্বসন কি? দেখো, আমাদের বেঁচে থাকার জন্য আমরা কি করি? শ্বাস প্রশ্বাস নিই। আমাদের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন? শ্বাস প্রশ্বাসের প্রয়োজন। তো এক্ষেত্রে উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয়। শ্বসন দ্বারা এই শক্তি উৎপন্ন হয়। শ্বসনের সময় জীবদেহে কোষস্থিত খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। এর ফলে উৎপন্ন হয় শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের দেহে শক্তি উৎপন্নের জন্য কি প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন। এবং শক্তি উৎপাদন শেষে কি তৈরি হয়? শক্তি তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সুতরাং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যসমূহ অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি, অক্সিজেন উপস্থিতি থাকতেও পারে নাও থাকতে পারে, জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি এবং তাপশক্তিতে
রূপান্তরিত করে ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে তাকে বলা হয় শ্বসন। তাহলে শ্বসনে কি হয়? খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। শ্বসন প্রক্রিয়ায় কি হয়? শ্বসন প্রক্রিয়ায় খাদ্য জারিত হয়ে খাদ্যের রাসায়নিক শক্তিকে গতিশক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত করে, সাথে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে। সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শ্বসন। শ্বসন একটি আন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া। উদ্ভিদ ও প্রাণীদেহে বিভিন্ন সজীব কোষের শ্বসন প্রক্রিয়া মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পদ্ধতি ভিন্নরূপ। উদ্ভিদ দেহে শোষণকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের জন্য কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের বিনিময়টা অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নাই। এরা কি করে? পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল, অন্তঃকোষের মাধ্যমে দেহের অভ্যন্তরে প্রবেশ করে। কাণ্ডে পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে থাকে। প্রাণীদেহ শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীতে সাধারণত ত্বক বা ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয়। উন্নত প্রাণীদের ঘেঁষীয় বিনিময়ের জন্য রয়েছে বিশেষ ধরনের শ্বসন অঙ্গ, যেমন মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে শ্বসন অঙ্গ চালায়, আর স্থলজ মেরুদণ্ডী প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। তো যেই লাইনগুলো দাগাই দিচ্ছি এগুলো এমসিকিউর জন্য এন্ড পরীক্ষার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। এরপরে উদ্ভিদের শ্বসনটা দেখি। উদ্ভিদ দেহে শ্বসন প্রক্রিয়ায় সালোকসংশ্লেষণ উৎপাদিত শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উদ্ভিদ দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদ দেহে দুই প্রকার শ্বসন দেখা যায়। একটা হচ্ছে সবাত শ্বসন। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে বলা হয় সবাত শ্বসন। সকল উন্নত উদ্ভিদে সবাত শ্বসন ঘটে। সকল উন্নত উদ্ভিদে কোন ধরনের শ্বসন ঘটে? সবাত শ্বসন ঘটে। আর শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় তা একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। তো একটা পরীক্ষা দেখাইছে, যেমন অঙ্কুরিত ছোলা নিছে, এরপরে সিদ্ধ ছোলা নিছে। সিদ্ধ ছোলাতে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, কিন্তু অঙ্কুরিত ছোলা যেগুলো জীবন্ত ছোলা ওইগুলোর তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তাপমাত্রা পরিবর্তন হওয়া মানে কি? তাপমাত্রা কখন থার্মোমিটারে তাপমাত্রা পরিবর্তন হওয়া মানে কি? যখন সেখানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, তখনই থার্মোমিটারের তাপমাত্রাটা চেঞ্জ হয়। এজন্য অঙ্কুরিত ছোলা শ্বসনে অংশগ্রহণ করে, কিন্তু সিদ্ধ ছোলার কোনো শ্বসনে অংশগ্রহণ করে না, তাই থার্মোমিটারের তাপমাত্রাটাও চেঞ্জ হয় না। এরপরে প্রাণীর শ্বসনের জন্য কি কি আছে? প্রাণীর শ্বসনের জন্য আছে নাসারন্ধ্র বা নাসাপথ, অর্থাৎ আমাদের নাকের যে ছিদ্র, এরপর নাকের যে পথ হচ্ছে নাসারন্ধ্র, নাসাপথ। এরপরে নাসা গলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী বা ট্রাকিয়া, ক্রমশাখা বা ব্রঙ্কাস, ফুসফুস, মধ্যচ্ছদা, এগুলো হলো আমাদের প্রাণীর শ্বসনের জন্য যে অঙ্গগুলো ব্যবহৃত হয় সেগুলো এখানের মধ্যে দেওয়া হয়েছে। তো নাসারন্ধ্র নাসাপথ কোনটা? আমাদের যে মুখ গহ্বরের উপরে দুইটা ছিদ্র আছে এগুলো হচ্ছে নাসারন্ধ্র, আর এই যে পেছনের দিকটা নাসারন্ধ্রের পরের যে পিছনের দিকটা এগুলো হচ্ছে নাসাপথ। তো এই যে নাসা দুটি পাতলা পর্দা দুটি দুই ভাগে বিভক্ত। সম্মুখ ভাগ লোম, আমরা দেখতে পাই যে সম্মুখ ভাগে লোম আছে, আর পেছনে কি? পেছনে হলো পশ্চাদিক ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তো প্রশ্বাস বায়ুতে ধূলিকণা রোগ জীবাণু থাকলে এগুলো হলো আমাদের যে সামনের দিকে লোম থাকে এই লোমে ও ঝিল্লিতে কি হয়? আটকে যায়। অর্থাৎ আমাদের যে প্রশ্বাস বায়ু যেটা আমরা হচ্ছে ভেতরে নিই ওটার মধ্যে কোনো ধরনের ধূলিকণা বা রোগ জীবাণু যদি থাকে ওগুলো লোম ও ঝিল্লিতে আটকে যায়, তার মানে আমরা যে বায়ুটা নিচ্ছি ওই বায়ুটা হচ্ছে অপেক্ষাকৃত বিশুদ্ধ। নাসা গলবিল, নাসা গলবিল হলো নাসাপথের শেষ অংশ যা গলবিলের সাথে মিশেছে, গলবিল পথে শ্বাসনালীতে প্রবেশ করে। নাসা গলবিল হচ্ছে নাসাপথের শেষ অংশ যা গলবিলের সাথে মিশে এবং গলবিল পথে শ্বাসনালীতে প্রবেশ করে। ষড়যন্ত্র কি? যেখান থেকে যে আমরা কথা বলতেছি, কথা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে ষড়যন্ত্র। যখন আমরা খাবার খাই এই ষড়যন্ত্রটা কি থাকে? ঢাকনা থাকে। এটি খাদ্য গ্রহণের সময় ঢেকে রাখে যাতে খাদ্য ঢুকতে না পারে। আবার যখন শ্বাস গ্রহণ করি তখন খুলে যায়। শ্বাসনালী, খাদ্যনালীর সম্মুখে ষড়যন্ত্র থেকে শুরু করে ক্লোম পর্যন্ত বিস্তৃত নালীকে বলা হয় শ্বাসনালী। তো দেখো এটা হলো নাসারন্ধ্র, এরপরে এই যে পেছনের অংশটা হলো গলবিল, আর এটা হচ্ছে শ্বাসনালী।
ক্রমশাখা বা ব্রঙ্কাস। শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান বাম দুইটি শাখায় বিভক্ত হয়। এই যে শ্বাসনালীটা হচ্ছে ফুসফুসের কাছে এসে ডান অংশ আর বাম অংশে বিভক্ত হয়। এদেরকে ডান ও বাম অংশে বিভক্ত হয়ে দুইটা ফুসফুসে প্রবেশ করে। এখানে হচ্ছে একটা ফুসফুস, একটা ফুসফুস, দুইটা অংশে বিভক্ত হয়ে দুইটা ফুসফুসে প্রবেশ করে। এদেরকে ডান ও বাম ক্লোম শাখা বা ব্রঙ্কাই বলা হয়। ফুসফুসে প্রবেশ করার পর এই শাখাদ্বয় অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এদেরকে বলা হয় ব্রঙ্কিওল। ব্রঙ্কায়ের গঠন হচ্ছে শ্বাসনালীর মতোই। ফুসফুস, ফুসফুস কি? ফুসফুস হলো মূলত সেই অঙ্গাণু যে অঙ্গাণুর মাধ্যমে আমরা শ্বাস গ্রহণ করে থাকি বা শ্বসন সম্পন্ন করে থাকি। বক্ষগহ্বরের ভিতরে দুইটি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত। এই যে এর মাঝখানে কি আছে? এর মাঝখানে আছে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডটা। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে শ্বাসনালী দুইটা অংশে বিভক্ত হয়ে দুইটা ফুসফুসে প্রবেশ করলো, যার মাঝখানে আছে হৃৎপিণ্ড। ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক একটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত। দুই ভাঁজের মধ্যে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে, ফলে শ্বাস প্রশ্বাস কাজে ফুসফুস বা বক্ষগাত্রের সাথে কোনো ঘর্ষণ লাগে না। ব্রঙ্কাস প্রতিপাশে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই সূক্ষ্ম ব্রঙ্কিওলগুলো বায়ুথলি বা বায়ুকোষে প্রবেশ করে। প্রত্যেকটা বায়ুথলি পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এই কোষগুলো কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। কোষগুলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে। তো এগুলো একটু করে তোমাদেরকে রিডিংগুলো পড়ে ফেলতে হবে। এই যে দেখো, ষড়যন্ত্র বা ট্রাকিয়ত শ্বাসনালীটা আসলো, দুইটা ফুসফুসে ভাগ হয়ে প্রবেশ করলো। এই যে মাঝখানের অংশটা হলো হৃৎপিণ্ড, এরপরে হলো প্রত্যেকটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস ব্রঙ্কিওল, এরপরে ভেতরের পর্দাটাকে বলা হচ্ছে প্লুরাল পর্দা, এরপরে এই জিনিসটাকে বলা হচ্ছে প্লুরাল গহ্বর। এই জিনিসগুলো তোমাদেরকে একটু রিডিং থেকে পড়ে নিতে হবে। এরপর মধ্যচ্ছদা, এরপর বহিঃশ্বসন। বহিঃশ্বসন মানে হলো যে প্রক্রিয়ায় ফুসফুসের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বলা হয় বহিঃশ্বসন। এই পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা কৈশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। বহিঃশ্বসন দুই প্রকারে হয়। একটা হচ্ছে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, যেভাবে আমরা অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি একে বলা হয় শ্বাস গ্রহণ বা প্রশ্বাস গ্রহণ। প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা এবং বক্ষপিঞ্জরাস্থির মাঝের পেশিটা সংকুচিত হয়, অর্থাৎ আমরা নিঃশ্বাসটা নিচ্ছি। এরপর হচ্ছে যখন নিঃশ্বাসটা নিচ্ছি বক্ষপিঞ্জরের যে পেশি যেটা আছে ওটা সংকুচিত হচ্ছে। এরপরে নিঃশ্বাস, প্রশ্বাসের পরপরই নিঃশ্বাস পর্যায়ে শুরু হয়। এই পর্যায়ে মধ্যচ্ছদা পিঞ্জরাস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয়। ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়, ফলে বায়ুথলি ভিতরের বায়ু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। অন্তঃশ্বসন, অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহকোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপশক্তিতে পরিণত করে। অর্থাৎ বহিঃশ্বসন মানে কি? আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই এটা হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন মানে হলো আমাদের যে খাদ্যগুলো, আমাদের দেহের আমাদের দেহে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি ওই খাদ্যগুলো অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি বা তাপশক্তিতে পরিণত করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে শ্বসন হচ্ছে দুই রকম, একটা বহিঃশ্বসন, একটা অন্তঃশ্বসন। বহিঃশ্বসন মানে হচ্ছে যে প্রক্রিয়ায়, অর্থাৎ বহিঃশ্বসনের ক্ষেত্রে কি হয়, আমরা হলো নিঃশ্বাস আর প্রশ্বাস নিই আর নিঃশ্বাস নিই, অর্থাৎ প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ বাতাস নিচ্ছি, নিঃশ্বাসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি। প্রশ্বাসে অক্সিজেন নিই, নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। আর অন্তঃশ্বসন মানে কি, আমাদের দেহের ভেতরে যে খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হচ্ছে অন্তঃশ্বসন। তো দেখো, কৌশিক নালীর গাত্র ভেদ করে অন্তঃকোষস্থ রস হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তারপর এটি কোষের ভিতরে খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর ফলে কি উৎপন্ন হয়? তাপ শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এইসব কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে, তখন আবার আমরা নিঃশ্বাস দিয়ে কার্বন ডাইঅক্সাইডগুলো বের করে দিই। তার মানে দেখো, আমি যে অক্সিজেনগুলো নিচ্ছি, বহিঃশ্বসনে যে অক্সিজেনটা নিচ্ছি ওইটা আবার অন্তঃশ্বসনে ইউজ হচ্ছে। আবার অন্তঃশ্বসনে যে
কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হচ্ছে, সে কার্বন ডাইঅক্সাইড আবার আমি বহিঃশ্বসনের মাধ্যমে বের করে দিচ্ছি। তার মানে অন্তঃশ্বসন বহিঃশ্বসন কিন্তু রিলেটেড, দুইটা কিন্তু একদম পৃথক জিনিস না। আমরা বহিঃশ্বসনে যে অক্সিজেনটা নিই, অন্তঃশ্বসনে সেটা ব্যবহৃত হয়, সে অক্সিজেন ব্যবহৃত হয়। আর অন্তঃশ্বসনে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড আমরা বহিঃশ্বসনের মাধ্যমে দেহ থেকে বের করে দিই। এই যে একটা পথ দেখানো হয়েছে, যেমন অক্সিজেন কিভাবে হচ্ছে গিয়ে প্রবেশ করে, দেখো অক্সিজেন প্রবেশ করে হচ্ছে এই যে শ্বসনতন্ত্রের প্রবাহ, ট্রাকিয়া থেকে হচ্ছে গিয়ে ব্রঙ্কাস থেকে হচ্ছে ব্রঙ্কিওল, এরপরে হচ্ছে অ্যালভিওলাই বা বায়ুথলি। এটা আসলে এটা আমার মতে এই জিনিসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড না, এটা হচ্ছে অক্সিজেন আসছে, এরপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা আমরা বের করে দিচ্ছি। ব্রঙ্কিওল, ব্রঙ্কাই, ট্রাকিয়া, আবার একই পথে হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসটা বের করে দিচ্ছি, আর অক্সিজেনযুক্ত বাতাসটাকে বায়ুথলিতে ঢুকাচ্ছি। তো শ্বসনতন্ত্রের কয়েকটা সাধারণ রোগ আছে, যেমন প্রধান রোগটা হচ্ছে যক্ষা কিন্তু আগে মরণ ব্যাধি রোগ ছিল, তবে এখন হচ্ছে গিয়ে যক্ষার যেহেতু ওষুধ আবিষ্কৃত হয়েছে, তো এখন যক্ষাটা অনেক কম দেখা যায়, কিন্তু আগে কিন্তু যক্ষা বলতে গেলে একটা মরণ ব্যাধি হিসেবে পরিচিত ছিল। তো যারা অধিকতর পরিশ্রম করে, দুর্বল অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, অপুষ্টিতে ভোগে, এরা হচ্ছে যক্ষা রোগের শিকার হয়ে থাকে এবং ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগটা হয়। লক্ষণগুলো একটু পড়বা, দেহের ওজন কমতে থাকে, শরীর দুর্বল হতে পারে, খুসখুসে কাশি হয়, কখনো কখনো কাশির সাথে রক্ত পড়ে, বিকালের দিকে অল্প জ্বর হয়, রাত্রে শরীরে ঘাম হয়, বুকে পিঠে ব্যথা হয়, মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয়। এরপর প্রতিকার কি? রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসা দীর্ঘমেয়াদী সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে। যক্ষ্মা প্রতিষেধক টিকা হচ্ছে বিসিজি টিকা। জন্মের পর থেকে 1 বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই টিকাটা আবিষ্কারের ফলে যক্ষ্মা রোগের প্রকোপটা অনেকটাই কমে গেছে। তো যক্ষ্মা রোগীকে পৃথক রাখতে হবে, এরপরে কফ থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে, কারণ এখান থেকে যক্ষ্মা রোগটা ছড়ায়। হাঁচি কাশির সময় মুখে রুমাল দিতে হবে, যক্ষ্মা রোগীর কাছে শিশুদেরকে যেতে দেওয়া উচিত হবে না। এরপরটা হচ্ছে নিউমোনিয়া রোগ, এটা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি হয়। নিউমোনিয়া হলো একটি ফুসফুসের রোগ, অত্যধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে। হাম, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পর ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে। শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ, কারণ এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগটা হয়। লক্ষণ কি? কাশি ও শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়ে যায়, বেশি জ্বর হয়, কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। প্রতিকার কি? অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বেশি করে পানি, তরল পদার্থ পান করতে হবে। আর প্রতিরোধ হচ্ছে শিশুদের হাম বা ব্রঙ্কাইটিস হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপর একটা রোগ হচ্ছে ব্রঙ্কাইটিস। শ্বাসনালীর সংক্রমণকে বলা হয় ব্রঙ্কাইটিস। তাহলে ফুসফুসের সংক্রমণ হলো নিউমোনিয়া, আর শ্বাসনালীর সংক্রমণ হচ্ছে ব্রঙ্কাইটিস। অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলাবালি মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকে এই রোগ হতে পারে। এক ধরনের ভাইরাস থেকে এই রোগটা হয়। লক্ষণ কি? কাশি ও শ্বাসকষ্ট হয়, কাশির সাথে কফ থাকে, জ্বর হয়, রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। ধূমপান বন্ধ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হাঁপানি বা অ্যাসমা কিন্তু জীবাণুবাহিত রোগ না, ঠিক আছে? এটা কিন্তু ছোঁয়াচে রোগ না, জীবাণুবাহিত রোগ না। এই রোগটা কেমনে হয়ে থাকে? বিশেষ কোনো খাবার, বাতাসে উপস্থিত ধুলাবালি বা ফুলের রেণু প্রশ্বাসে ফুসফুসে প্রবেশ করে। শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি থেকে হাঁপানি হতে পারে। হাঁপানি বা অ্যাসমা এই রোগটা হচ্ছে গিয়ে বলতে গেলে বংশগত রোগ, ঠিক আছে? এটা ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ না, এটা বংশগত রোগ। যার একবার থাকে তার বারবার এই জিনিসটা হইতেই থাকে। লক্ষণ কি? লক্ষণ হচ্ছে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টে দম বন্ধ মতো হয়, রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর কষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের চামড়া ভেতরের দিকে ঢুকে যায়, কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, জ্বর থাকে না, রোগী শক্ত খাবার খেতে পারে না, কখনো কখনো বমি হয়, রোগী দুর্বল, মানে সাধারণ রোগের মতোই, কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায়। মূলত হাঁপানি বা অ্যাসমার প্রধান লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না, দম বন্ধর মতো হয়, নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়।
প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বাড়ে তা থেকে বিরত থাকা। এরপরে পশমি কাপড়, যেমন হলো গিয়ে আমরা যে কম্বলগুলো ইউজ করি, এই ধরনের কাপড়গুলো ইউজ করা থেকে বিরত থাকা। এই রোগটা পুরোপুরি কখনোই ভালো হয় না, পরপর হয়ে থাকে। ওষুধ যখন সেবন করি, ওষুধ যখন খাই, তখন শ্বাসকষ্ট হয়তো কিছুটা লাঘব হইতে পারে, বাট এটা যে সবসময় সেরে যাবে তা কিন্তু না। হাঁপানি কিন্তু মানুষের যখন একবার হয় এটা বারবার হইতেই থাকে। তো কিছু সিকিউ দেওয়া আছে, সিকিউগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। আমরা হচ্ছে কিছু এমসিকিউ দেখি। কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গের নয়? ত্বক, লেন্টিসেল, রক্ষীকোষ, পত্ররন্ধ্র। এটা হচ্ছে ত্বক। ত্বক কিন্তু উদ্ভিদের শ্বসন অঙ্গ নয়। নিম্ন শ্রেণীর প্রাণীরা শ্বাসকার্য চালায় ফুলকা ও ত্বকের মাধ্যমে, ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে, ফুসফুস ও ফুলকার মাধ্যমে। এটা হচ্ছে 1, 8। এটা হচ্ছে শুধুমাত্র 2। ফুলকাও কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীতে থাকে না, ফুলকা কিন্তু মাছে থাকে। তার মানে 1 নাম্বারটাও হবে না। এটার অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 2, ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে। ডাব্লিউ চিহ্নিত অঙ্গের নাম কি? ডাব্লিউ চিহ্নিত কোনটা? ডাব্লিউ হচ্ছে ব্রঙ্কাস। তাহলে এই যে এক্ষেত্রে এই ডাব্লিউ চিহ্নিত অঙ্গাণু হচ্ছে ঠিক এটা। তাহলে এই ডাব্লিউ চিহ্নিত অঙ্গ হচ্ছে ব্রঙ্কাস, এই যে এটা। অর্থাৎ ব্রঙ্কাসটা হচ্ছে 2টা অংশে বিভক্ত হয়। উদ্ভিদের কোন অংশটিতে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে? ওয়াই। আচ্ছা, এখানে হচ্ছে তোমার উদ্দীপকটাতে এক্স ওয়াই কোনোটাই দেওয়া হয় নাই। ভি এর আক্রমণে কোন রোগ হয়? ভি এর আক্রমণে হচ্ছে ব্রঙ্কাইটিস রোগ হয়। তাহলে ভি হওয়া উচিত এটা, কারণ ভি হলো শ্বাসনালী। ঠিক আছে, ভি এর আক্রমণে হচ্ছে ব্রঙ্কাইটিস রোগ হয়। খাদ্যের স্থিতিশক্তি কিসের দ্বারা গতি ও তাপশক্তিতে পরিণত হয়? কিসের দ্বারা? অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে তাপ ও গতিশক্তিতে পরিণত হয়। শ্বসনের উদ্দেশ্য কি? শ্বসনের উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপাদন করা। শ্বসনের উদ্দেশ্য হলো শক্তি উৎপাদন করা। কোন প্রক্রিয়ায় দহন ঘটে? আমাদের দহন ঘটে হলো শ্বসন প্রক্রিয়ায়। খাবার থেকে শক্তি পাওয়ার প্রক্রিয়া কি? খাবার থেকে শক্তি পাওয়ার প্রক্রিয়া হচ্ছে শ্বসন। জীবদেহে শ্বসনের সময় কোনটির সাহায্যে খাদ্যের জারণ ঘটে? অক্সিজেনের সাহায্যে। কোন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়? এটা হলো কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয় শ্বসনের মাধ্যমে। প্রতিটি জীব শ্বসন প্রক্রিয়ায় পরিবেশে কি ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়। শ্বসনে কোনটি উৎপন্ন হয় না? অক্সিজেন উৎপন্ন হয় না। অক্সিজেন শোষিত হয়, অক্সিজেন প্রয়োজন হয়, অক্সিজেন উৎপন্ন না। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। জীবকোষে শক্তি সঞ্চিত থাকে স্টার্চে, শর্করায়, প্রোটিনে। জীবকোষে শক্তি সঞ্চিত থাকে কিন্তু 3টাতে। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন গতিশক্তি, তাপশক্তি দ্বারা জীব সম্পন্ন করে কি? খাদ্য গ্রহণ, রেচন কাজ, জনন প্রক্রিয়া। জীব খাদ্য গ্রহণ, চলন, রেচন, বৃদ্ধি ও জনন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে স্থিতিশক্তির মাধ্যমে, গতিশক্তির মাধ্যমে, তাপশক্তির মাধ্যমে। এটা হচ্ছে তাপশক্তির মাধ্যমে আর গতিশক্তির মাধ্যমে। অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, জলজ উদ্ভিদ, নিম্ন শ্রেণীর প্রাণী। এটা হলো 1, 8, 3। কিছু নিম্ন শ্রেণীর প্রাণী, জলজ উদ্ভিদের জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। প্রতিটি জীব সজীব কোষে শ্বসন কার্য ঘটে। সজীব কোষে শ্বসন কার্য ঘটে দিনের বেলায়, রাতের, দিন রাত্রে সব সময়। এটা হচ্ছে 1, 2, 3। অর্থাৎ শ্বসন কিন্তু সব সময় ঘটে। সালোক সংশ্লেষণ শুধুমাত্র দিনের বেলায় ঘটে, বাট শ্বসন সব সময় ঘটে। তো এই যে এখানের মধ্যে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, সবাই হচ্ছে এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, এখানে আর বেশি নাই, বাকিগুলো হচ্ছে প্র্যাকটিস করে ফেলবা। এরপরে হচ্ছে তোমরা চলে যাবা সিকিউতে। এখন আসি আমরা পরিপাকতন্ত্র আর রক্ত সংবহন তন্ত্র। তাহলে পরিপাকতন্ত্র কি? পরিপাকতন্ত্র মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো যে আমাদের দেহে হজম হচ্ছে, একদম যে তন্ত্রের মাধ্যমে বা যে প্রক্রিয়ায় এই খাবারগুলো হজম হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় পরিপাক। আর যে তন্ত্র পরিপাকে অংশ নেই তাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র আর পরিপাকতন্ত্র। তাহলে দেখো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়
জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল তরল খাদ্য উপাদানে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরিপাক। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো প্রতিনিয়ত, এগুলো হচ্ছে আমরা মূলত জটিল খাবার দাবার খাচ্ছি, এগুলো আমাদের দেহে হজমের জন্য উপযোগী না। এগুলোকে হজমের জন্য, দেহে গ্রহণের জন্য উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য যে প্রক্রিয়া, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তাকে বলা হয় পরিপাক। আর পরিপাকে যে তন্ত্রটা অংশ নেয় তাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। তো এটা কেন লাগে? দেখো, আমাদের যে বেঁচে থাকার জন্য প্রতিটি কোষের কি হয় প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন হয় আর খাদ্যের প্রয়োজন হয়। এই অক্সিজেন আর খাদ্য কোথা থেকে আসে? এগুলো হলো পরিপাক থেকে আসে। তাহলে খাদ্য পরিপাক, খাদ্য পরিপাকের জন্য দেখো খাদ্য পরিপাকের জন্য প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে লালা বা এনজাইম। আমরা যখন খাবার খাই তখন আমরা হচ্ছে কি করি, দাঁত দিয়ে চিবোতে থাকি। তো দাঁত দিয়ে চিবোতে কি হয়, আমাদের হচ্ছে যে লালাতে হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। এই এনজাইমগুলো খাদ্যকে কি করে, এনজাইমগুলো খাদ্যকে পিচ্ছিল করে লালার সাথে মিশ্রিত করে, যাতে এটা হচ্ছে এই খাবার, যেটা শক্ত খাবারটা, যাতে পিচ্ছিল হয়ে নরম হয়। এরপরে এনজাইম কি? এনজাইম হচ্ছে এমন একটা বস্তু যা খাদ্য বস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ায় সাহায্য করে এবং ক্রিয়া বিক্রিয়া শেষে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে। নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এনজাইম ভালো কাজ করে, নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে। যেমন ট্রিপসিন এনজাইম শুধুমাত্র আমিষের ওপর ক্রিয়া করে, লালার এনজাইম শ্বেতসারকে পরিবর্তন করে শর্করায় পরিণত করে। এই ধরনের শর্করা খাবার চেয়ে কিছুক্ষণ মুখে রাখলে মিষ্টি লাগে। জিহ্বা আমাদের খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করে। মুখের শেষ প্রান্ত থেকে দুটি নল আমাদের দেহের বিভিন্ন দিকে নেমে গেছে। এদের একটাকে বলা হয় অন্ননালী, একটাকে বলা হয় শ্বাসনালী। শ্বাসনালীর পেছনে নলের মতো অংশটিকে বলা হয় অন্ননালী। এই নালী দিয়ে খাদ্য পানীয় পাকস্থলীতে পৌঁছায়। তার মানে আমাদের শ্বাসকার্যের জন্য রয়েছে শ্বাসনালী আর খাবারের জন্য রয়েছে অন্ননালী। দুইটা কিন্তু দুই রকম কাজ করে। অন্ননালী দিয়ে কিন্তু, শ্বাসনালী দিয়ে কিন্তু কখনোই খাবার যাইতে পারবে না। এটার জন্য কাকে প্রয়োজন? অন্ননালীর প্রয়োজন। খাদ্য কিভাবে পাকস্থলীতে পৌঁছায়? তো খাদ্য মূলত পাকস্থলীতে পৌঁছায় ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে। অর্থাৎ দেখো, এই যে ধরো এটা হচ্ছে তোমার একটা নল, তোমার এই অন্ননালীটা, এই অন্ননালীর মধ্যে কি আসলো? খাবারটা আসলো। এই যে এই খাবারটা এখানে আসলো। তো এখন যখন এটাকে সামনের দিকে পাঠাতে হবে তখন এই অংশটা সংকুচিত হবে। এই যে এদিকে দুই পাশে কি হবে? সংকুচিত হবে। সংকুচিত হলে এই যে এটা একটু নিচে নামবে এবং এই পার্টটা হলো গিয়ে আবার প্রসারিত হবে। একইভাবে আবার এখানে এসে হচ্ছে যে এই জিনিসটা হলো সংকুচিত হবে, তখন এই খাদ্যটা হলো আরেকটু নিচে নামবে। তো এভাবে ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যটা কোথায় পৌঁছায়? পাকস্থলীতে পৌঁছায়। এই যে খাদ্যবস্তু পেছনে অন্ননালীর পেশি সংকুচিত হয় এবং সামনে, পেছনের পেশিটা সংকুচিত হয় এবং সামনের পেশিটা প্রসারিত হয়। তো অন্ননালীর এরূপ সংকোচন ও প্রসারণে ক্রমসংকোচনকে বলা হয় পেরিস্টালসিস। এই যে ক্রমান্বয়ে যে সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, এটাকে বলা হয় পেরিস্টালসিস। এভাবে সংকোচন প্রসারণের ফলে খাদ্যবস্তু ধীরে ধীরে কোথায় পৌঁছায়? পাকস্থলীতে পৌঁছায়। এরপরে দেখো মুখছিদ্র, মুখগহ্বর, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত নিয়ে আমাদের পৌষ্টিক নালী গঠিত। পৌষ্টিক নালীর সাথে কি রয়েছে? বিভিন্ন ধরনের এনজাইম বা জারক রস। এগুলো তিন ধরনের গ্রন্থি, যেমন লালা গ্রন্থি, এরপরে হলো অগ্নাশয় এবং যকৃৎ। তাহলে এনজাইম বা জারক রস নিঃসরণকারী তিন ধরনের গ্রন্থি রয়েছে। অর্থাৎ তিন ধরনের গ্রন্থি থেকে আমাদের এনজাইম বা জারক রসটা নিঃসরণ হয়। কি কি? লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, অগ্নাশয় থেকে নিঃসৃত হয় আর যকৃৎ থেকে নিঃসৃত হয়। এছাড়া পাকস্থলী বা ক্ষুদ্রান্তের প্রাচীরেও এনজাইম ও জারক রস নিঃসরণকারী কিছু ক্ষুদ্র গ্রন্থি রয়েছে। এরপরে মুখছিদ্র কোথায় জানো? আমাদের মুখ। এরপরে মুখের পরে, মুখছিদ্রের পরে রয়েছে কে? মুখগহ্বর।
দাঁত খাদ্যবস্তুকে ছোট ছোট করে কেটে পেষণে সাহায্য করে। জিহ্বা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে এবং খাদ্যবস্তুকে বারবার দাঁতের নিচে পাঠিয়ে চিবাতে সাহায্য করে। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা খাদ্যকে পিচ্ছিল করে এবং খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করে। লালা রসে এক ধরনের উৎসেচক বা এনজাইম আছে যা শ্বেতসারকে আংশিক ভেঙে শর্করায় পরিণত করে। মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা হলো 32টা। প্রতিটা চোয়ালে কয়টা করে থাকে? 16টা করে দাঁত থাকে। দাঁত হচ্ছে কয় প্রকার? দাঁত হলো 4 প্রকার। কর্তন দাঁত, যেগুলো খাবার ছোট ছোট করে কাটে। ছেদন দাঁত, নাম থেকে মনে রাখবো, ছেদন দাঁত মাংস অন্যান্য শক্ত জিনিস ছিঁড়ে কাটে। অগ্রপেষণ দাঁত দিয়ে খাদ্যবস্তুকে চর্বণ করে। পেষণ দাঁত দিয়েও খাদ্যবস্তুকে চিবাতে সাহায্য করে। তাহলে দাঁত কয় রকম? দাঁত হচ্ছে 4 প্রকার। কর্তন, ছেদন, অগ্রপেষণ, পেষণ। এছাড়া অন্যান্য দাঁতের অনেক পরে গজায় আক্কেল দাঁত, যেটা হচ্ছে আক্কেল দাঁত বলে পরিচিত, পেষণ দাঁত। অর্থাৎ আক্কেল দাঁতের প্রকৃতি কি? আক্কেল দাঁতের প্রকৃতি হচ্ছে পেষণ। অর্থাৎ এটাও কি করে? খাদ্যবস্তুকে পিষতে সাহায্য করে। এরপরে গলবিল, মুখগহ্বরের পরেই হচ্ছে গলবিল। অন্ননালী হলো গলবিল ও পাকস্থলীর মাঝামাঝি জায়গা, আর পাকস্থলী হচ্ছে অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী জায়গা। অর্থাৎ এর প্রাচীর হলো বেশ পুরু এবং পেশিবহুল। পাকস্থলীর প্রথম ও শেষ অংশে পেশিবল রয়েছে। পাকস্থলীর প্রাচীরে রয়েছে গ্যাস্ট্রিক গ্রন্থি নামে প্রচুর গ্রন্থি। এখানে খাদ্য সাময়িকভাবে জমা থাকে এবং গ্যাস্ট্রিক গ্রন্থির পাচক রস পরিপাকে সাহায্য করে। অর্থাৎ আমাদের খাদ্য যখন পাকস্থলীতে এসে পৌঁছায়, অন্ননালী থেকে যখন পাকস্থলীতে এসে পৌঁছায়, তখন এখানে গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসরণ হয়। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো মূলত খাদ্যকে হজম করতে সাহায্য করে। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত হলো পাকস্থলীর পরবর্তী অংশ। এটি পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ, মানে সবচেয়ে লম্বা অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত 3টি ভাগে বিভক্ত: ডিওডেনাম, ডিওডেনাম, জেজুনাম এবং হলো ইলিয়াম। এরপর ডিওডেনামে কি আছে? ডিওডেনাম হলো পাকস্থলীর পরের অংশ, দেখতে হচ্ছে ঢ আকৃতির। পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নালীর মাধ্যমে এখানে এসে খাদ্যের সাথে মিশে। এই রসগুলো পরিপাকে অংশ নেয়। এখানে আমিষ, শর্করা এবং স্নেহ পদার্থের পরিপাক ঘটে। জেজুনাম, এটি ডিওডেনাম বা ইলিয়ামের মাঝের অংশ। ইলিয়াম হলো ক্ষুদ্রান্তের শেষ অংশ। ইলিয়ামের ভেতরের প্রাচীরে শোষণ যন্ত্র থাকে। ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সম্পন্ন হয়, তার জন্য আঙুলের মতো কি থাকে? প্রক্ষেপিত অংশ থাকে। এগুলো আমি দাগাই দিচ্ছি, এগুলো তোমাদেরকে বারবার বারবার পড়ে পড়ে একটু মুখস্থ করে ফেলতে হবে। এরপর বৃহদন্ত্র, বৃহদন্ত্র কি? ক্ষুদ্রান্তের পরে বৃহদন্ত্র শুরু। ইলিয়ামের পর থেকে পায়ুপদ পর্যন্ত বিস্তৃত। ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের সংযোগস্থলে একটি ভালভ বা কপাটিকা থাকে। এটা লম্বায় অনেক ছোট কিন্তু ভিতরের ব্যাস অনেক বড়, অর্থাৎ এটা লম্বায় ছোট বা প্রস্থে অনেক বড়। বৃহদান্তের 3টা অংশ থাকে, যেমন সিকাম, কোলন এবং মলাশয়। মলাশয় হলো বৃহদন্তের শেষ প্রান্ত, দেখতে কয়েকটা থলির মতো। খাদ্যের অপাচ্য অংশ বা অহজমকৃত অংশ এখানে মল রূপে জমা হয়ে থাকে। আর পরিপাক গ্রন্থি বা মলদ্বার বা পায়ু এটা কি করে? এটা হচ্ছে গিয়ে এই পথে পরিপাক নালী দেহের বাইরে উন্মুক্ত হয়। পরিপাক গ্রন্থির কাজ, পরিপাক গ্রন্থির কাজ হচ্ছে যেসব গ্রন্থির নিঃসৃত রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় পরিপাক গ্রন্থি। তো লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় পরিপাক গ্রন্থির অন্তর্ভুক্ত। লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ হয়। লালায় কি থাকে? লালায় থাকে এনজাইম ও পানি। পানি খাদ্যকে নরম করে। লালার এনজাইম হলো টায়ালিন। যকৃৎ হচ্ছে দেহের সবচাইতে বড় গ্রন্থি হলো যকৃৎ। যকৃৎ থেকে পিত্তরস তৈরি হয়। পিত্তরস পিত্তথলিতে জমা থাকে। হজমের সময় পিত্তনালী দিয়ে পিত্তরস ডিওডেনামে এসে খাদ্যের সঙ্গে মিশে। পিত্তরস কি ধরনের খাদ্য হজমে সাহায্য করে? স্নেহ জাতীয় অর্থাৎ ফ্যাট জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। এরপরে অগ্নাশয়, বেশ কয়েকটি এনজাইম অগ্নাশয়ে তৈরি হয়। এদের মধ্যে রয়েছে অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এবং লাইপেজ অন্যতম। এরা ডিওডেনামে এসে খাদ্যের সঙ্গে মিশে ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আমিষ খাদ্য, লাইপেজ স্নেহ খাদ্য, অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। আমি বারবার করে বলতেছি, এগুলো আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিতে পারি, বাট এগুলো তোমাদেরকে একটু ভালো মতো পড়ে পড়ে মুখস্থ করে ফেলতে হবে। এরপরে দেখো, বৃহদান্ত্রে কিন্তু কোলাই নামক ব্যাকটেরিয়া আঁশ জাতীয় খাদ্যের গাজন ঘটায়। বৃহদান্ত্রের সর্বশেষ অংশ মলাশয় খাদ্যের অপাচ্য অংশ মল হিসেবে সঞ্চিত হয়। প্রয়োজন মতো পরে
পায়ু দিয়ে তা শরীরের বাইরে নির্গত হয়। সাধারণ রোগ যেমন গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস মানে কি, আমরা যখন অনেক বেশি মশলা বা তেলযুক্ত খাবার খাই তখন এগুলোকে হজম করার জন্য গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বেশি বেশি পরিমাণে গ্যাস্ট্রিক রসকে নিঃসরিত হতে হয়, যেগুলো আমাদের পেট বা জ্বালা করে, পেটে ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তো ওই জন্য এই রোগের চিকিৎসা যদি দ্রুত না করা হয় পাকস্থলী বা অন্ত্রে ক্ষতের সৃষ্টি হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, এটাকে গ্যাস্ট্রিক আলসার বলে থাকে। নিয়মিতভাবে কম মশলা কম তেলযুক্ত খাবার খাওয়া, সময় মতো খাদ্য গ্রহণের অভ্যাস করলে এই রোগ প্রতিরোধ করা যায়। আমাশয়। আমাশয় হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অ্যামিবিক, যেটা হচ্ছে অ্যান্টিমিবা এককোষী প্রাণী থেকে যে আমাশয়টা হয়ে থাকে এটা হচ্ছে অ্যামিবিক আমাশয়। বেসিলারি হচ্ছে সিগেলা নামের এক ধরনের ব্যাকটেরিয়ার অন্ত্রকে আক্রমণ করলে এই ধরনের আমাশয় হয়। এই জীবাণুটা বৃহদন্ত্রের ঝিল্লিকে আক্রমণ করে থাকে, ফলে বারবার পায়খানা হয় এবং পায়খানার সাথে সাথে শ্লেষা বের হয়, অনেক সময় রক্তও যায়, এই জন্য এই রোগকে বলা হয় রক্ত আমাশয়। তো এই রোগগুলো হলে অবশ্যই কি করতে হবে, ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে হবে। কোষ্ঠকাঠিন্য হলো প্রকৃতপক্ষে কোনো রোগ না, যখন আমরা ফাইবারযুক্ত অর্থাৎ আঁশযুক্ত খাবার যখন খাই না, খুব কম খাই, তখন হচ্ছে গিয়ে আমাদের মল ত্যাগ করতে হচ্ছে অনেক কষ্ট হয়। তো এই রোগটা মূলত এই রোগ না, এটা শরীরের কন্ডিশন বা অবস্থা, এটাকে বলা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তো পরিপাকতন্ত্রের যত্ন নিতে হবে, প্রতিবার খাওয়ার পরে দাঁত পরিষ্কার করতে হবে, খাদ্যবস্তুকে সুসিদ্ধ হইতে হবে, অর্ধেক সিদ্ধ বা সিদ্ধ ছাড়া খাবার খাওয়া উচিত না, এরপরে নির্দিষ্ট সময়ে খাবার দাবার খাইতে হবে। এরপরে আসো রক্ত সংবহন তন্ত্র। পরিপাক সংবহন তন্ত্র তো বুঝলাম যে খাদ্য থেকে, খাদ্যগুলো হলো বিভিন্ন মাধ্যমে আমাদের মুখ দিয়ে ঢুকবে, হজম হবে, বিভিন্ন দিকে হজম হবে, পরিপাক তন্ত্র তোমার যকৃতে বা কোথায় পাকস্থলীতে এসে জমা হবে, ওখানে গ্যাস্ট্রিক গ্রন্থি নির্গত হবে, এরপর ওখান থেকে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, এভাবে এক পর্যায়ে যাবে। এগুলো হচ্ছে খাদ্য পরিপাকের কাজ। এরপর আমরা আসি রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র কি, যে প্রক্রিয়ায় প্রাণীদেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। রক্ত হৃৎপিণ্ড ধমনী শিরা এবং লসিকাবাহী নালীর সমন্বয়ে মানবদেহের রক্ত সংবহন তন্ত্র গঠিত। যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। হৃৎপিণ্ড রক্তনালীর সমন্বয়ে কি গঠিত হয়, রক্ত সংবহন তন্ত্র গঠিত হয়। রক্তের উপাদান। তাহলে রক্তের উপাদান কি, রক্তের টিস্যু হচ্ছে তরল যোজক টিস্যু। রক্তের উপাদান কি, তরল যোজক টিস্যু, এবং রক্তের স্বাদ হলো ক্ষারধর্মী। রক্তের উপাদান দুইটা, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস কি, রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ, শতকরা 55% হলো রক্তরস। রক্তের শতকরা 55% অংশ হচ্ছে রক্তরস। এতে আমিষ, লবণ এবং তন্ত্র থেকে শোষিত খাদ্য উপাদান থাকে। রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে, এতে ফাইব্রিনোজেন নামে পদার্থ উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তাহলে ফাইব্রিনোজেন কি করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্তরস দেহের বিভিন্ন অংশে অক্সিজেন, খাদ্যসার, হরমোন ইত্যাদি বহন করে। দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষতিকর পদার্থ বহন করে বিভিন্ন রেচনাঙ্গের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। আর রক্তকণিকা হচ্ছে 3 রকম, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার জন্য রক্তের রং লাল দেখায়। এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে দেহকোষে পৌঁছায়। লোহিত রক্তকণিকা উভ অবতল, চাকতির মতো গোলাকার কোষ। পরিণত লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকায় যকৃৎ ও অস্থিমজ্জায় তৈরি হয়। শ্বেত রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকার চেয়ে আকারে কিছুটা বড় এবং অনিয়মিত আকারের হয়। এদের নিউক্লিয়াস আছে, প্লীহা এবং অস্থিমজ্জা এদের জন্ম। অর্থাৎ শ্বেত রক্তকণিকা কিন্তু লাল না, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াসও আছে। এবং শ্বেত রক্তকণিকা কি করে, শ্বেত রক্তকণিকা হচ্ছে বিভিন্ন রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। শ্বেত রক্তকণিকা কি করে, দেহের প্রহরীর মতো কাজ করে, অর্থাৎ কোনো যদি অনাকাঙ্ক্ষিত কোনো রোগ জীবাণু যদি দেহে প্রবেশ করে তখন শ্বেত রক্তকণিকা তাদেরকে ধ্বংস করে। অনুচক্রিকা হলো
দেখতে গোলাকার বৃত্তের মতো। এটা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট হয় এবং নিউক্লিয়াস থাকে না। অর্থাৎ এটা হলো কার মতো? এটা হলো লোহিত রক্তকণিকার মতো, কোনো নিউক্লিয়াস থাকে না, এরা গুচ্ছাকারে থাকে। এদের উৎপত্তিও লোহিত অস্থিমজ্জায়। দেহের কোনো অংশ কেটে গেলে অনুচক্রিকার রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তাহলে রক্তকণিকার এক একজনের কাজ এক এক রকম। আমরা যে রক্তের মধ্যে দেখি লাল লাল দেখি, এটার কারণ হলো লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হলো রোগ জীবাণুকে ধ্বংস করে। অনুচক্রিকা হলো রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। রক্তের কাজ কি? রক্তের কাজ খাদ্য পরিবহন করে। অর্থাৎ আমাদের রক্ত হলো যে খাদ্যটাকে পরিপাকের সরল উপাদানে পরিণত হয়, এরপরে ওই রক্তের সাথে যখন মিশে যায় রক্তই ওই খাদ্যটাকে দেহের সর্বত্র পরিবহন করে। এরপর অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, বজ্র পদার্থ নিষ্কাশন করে, রোগ প্রতিরোধ করে, হরমোন পরিবহন করে। এরপরে হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত জমাট বাঁধা অর্থাৎ দেহের কোনো অংশ কেটে গেলে রক্তপাত হয়। অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। দেখো আমাদের পুরো শরীরে কিন্তু একপাশে হলো এই যে নীল, একপাশে নীল, একপাশে যে লাল দেখতেছো, ওই নীলটার নাম হলো শিরা আর এই লালটার নাম হচ্ছে গিয়ে ধমনী। আর ছোট ছোট যে কৌশিক নালী দেখতেছো, ছোট ছোট কৌশিক নালীগুলোকে ছোট ছোট শিরা নালীগুলোকে বলা হয় কৌশিক নালী। তাহলে যে নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে বলা হয় রক্তনালী। রক্তনালী হচ্ছে 3 প্রকার: ধমনী, শিরা আর কৌশিক নালী। ধমনী কি? যে সকল রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডের রক্তগুলোকে সারা দেহে পৌঁছায় দেয়, সেটাই হলো ধমনী। আর শিরা কি? আর ধমনী দেখো, ধমনী সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আর শিরা কি? শিরা হচ্ছে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। তাহলে ধমনী আর শিরার কাজ উল্টাটা। ধমনী কি করে? হৃৎপিণ্ড থেকে রক্ত বিভিন্ন অংশে পৌঁছে দেয়। শিরা কি করে? বিভিন্ন অংশ থেকে রক্ত নিয়ে এসে হৃৎপিণ্ডে ফিরে আসে, একে বলা হয় শিরা। এবং শিরা কি করে? সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত গ্রহণ করে। আর কৌশিক নালী কি? ধমনী ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম নালী তৈরি করে। এই সকল সূক্ষ্ম নালীকে বলা হয় কৌশিক নালী বা কৌশিক জালিকা। কৌশিক নালী থেকে শিরার উৎপত্তি। এক স্তর বিশিষ্ট পাতলা এপিথেলিয়াল কোষ দিয়ে কৌশিক নালীর প্রাচীর গঠিত হয়। কৌশিক নালী দেহকোষের চারপাশে অবস্থান করে। এরপরে কি দেখো, এরপরে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হলো 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি মোচ আকৃতির অঙ্গ। এটি পেরিকার্ডিয়াম নামক 2 স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দিয়ে আবৃত। হৃৎপিণ্ড হৃৎপেশি নামক পেশি দ্বারা গঠিত। ওই যে একটা স্বাধীন অনৈচ্ছিক পেশি, আমরা পেশির ক্ষেত্রে পড়ছিলাম না, 3 ধরনের পেশি থাকে: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। তার মানে হৃৎপিণ্ডের যে পেশিটা রয়েছে তাকে বলা হয় হৃৎপেশি। এটা একটা স্বাধীন অনৈচ্ছিক পেশি এবং এটা প্রতি মিনিটে কি হয়? 72 বার হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয়। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হচ্ছে গিয়ে আমরা হৃদস্পন্দন অনুভব করি। আমরা যখন বুকের বাম পাশে, বুকের ডান পাশে যদি একটা হাত রাখি, অর্থাৎ মাঝখানের দিকে বাট একটু বাম দিকে যদি আমরা একটু হাত রাখি, তাহলে আমরা আমাদের হৃৎপিণ্ডের স্পন্দনটা কি করতে পারবো? অনুভব করতে পারবো। হৃৎপিণ্ড কয়টা স্তরে গঠিত? হৃৎপিণ্ড হচ্ছে 3টা স্তরে গঠিত: বাইরের স্তর বা এপিকার্ডিয়াম, মাঝের স্তর বা মায়োকার্ডিয়াম, ভিতরের স্তর বা এন্ডোকার্ডিয়াম। এদের মধ্যে মায়োকার্ডিয়ামই হলো সবচেয়ে পুরু এবং এর সংকোচনের কারণে হৃৎপিণ্ড পাম্প করে রক্ত সঞ্চালন করে। হৃৎপিণ্ড একটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ। হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠ দুটির নাম হলো ডান অলিন্দ ও বাম অলিন্দ। নিচের প্রকোষ্ঠ দুটি যথাক্রমে ডান ও বাম নিলয়। অলিন্দের প্রাচীর হলো অলিন্দের প্রাচীর পাতলা এবং নিলয়ের প্রাচীর হলো পুরু। দেখো, অলিন্দের প্রাচীর পাতলা, নিলয়ের প্রাচীর পুরু। বাম নিলয়ের প্রাচীর অধিকতর পুরু থাকে। অর্থাৎ নিলয়ের প্রাচীর তো পুরু ঠিক আছে, তবে বাম নিলয়ের প্রাচীর কি থাকে? অনেক বেশি পুরু থাকে। তাহলে হৃৎপিণ্ডের উপরের অংশ দুইটার নাম হলো অলিন্দ। যেমন এই দুইটার অংশের নাম হচ্ছে অলিন্দ, আর নিচের দিকের যে অংশ দুইটা আছে এদেরকে বলা হয় নিলয়। এই যে উপরের দিকের অংশের নাম হচ্ছে অলিন্দ আর নিচের দিকের অংশগুলোকে বলা হয় নিলয়। নিলয়ের প্রাচীর পুরু থাকে, অলিন্দের প্রাচীর পাতলা থাকে।
অলিন্দ আবার নিলয়ের মাঝে আবার আলাদা আলাদা প্রাচীর থাকে, ঠিক আছে। এরপর আয়তনে অলিন্দগুলো নিলয়ের চেয়ে ছোট, দেখতেই পাচ্ছি অলিন্দগুলো ছোট ছোট আর নিলয়গুলো হলো বেশ বড়। ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে ছিদ্র থাকে, ওই ছিদ্রপথে থাকে 3 কপাট বিশিষ্ট কপাটিকা। রক্ত এই ছিদ্রপথে অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করতে পারে। অনুরূপভাবে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে 2 কপাট বিশিষ্ট কপাটিকা থাকে। এক্ষেত্রে বাম অলিন্দ থেকে রক্ত কেবল নিলয়ে প্রবেশ করতে পারে। তার মানে কি, আমার ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে থাকে 3 কপাট বিশিষ্ট, আর বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে থাকে 2 কপাট বিশিষ্ট। এই কপাটিকাগুলো রক্তের গতিপথ একদিকে নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন, তাহলে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়, ওই যে আমাদের হৃৎপিণ্ডে কি আছে, ধমনী আর শিরা আছে, তাই না। ধমনী কি করে, ধমনী থেকে রক্তটা সারা দেহে প্রবাহিত হয়, আর শিরার মাধ্যমে পুরো দেহের হৃৎপিণ্ডগুলো কোথায় নিয়ে আসে, হৃৎপিণ্ডে ফিরে নিয়ে আসে। এইভাবেই হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণে রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে, আবার সারা দেহে সঞ্চালিত হয়। তাহলে হৃৎপিণ্ডে কি আছে, হৃৎপেশি আছে, এগুলো নিজস্ব গতি অনুযায়ী বা নিজস্ব স্পন্দন অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়। যখন হৃৎপিণ্ড যখন হলো গিয়ে সংকুচিত হয়, তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনী পথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়, তখন হৃৎপিণ্ডের রক্তগুলো ধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। আবার যখন হৃৎপিণ্ড প্রসারিত হয়, তখন সারা দেহ থেকে শিরার মাধ্যমে রক্তগুলো কোথায় ফিরে আসে, হৃৎপিণ্ডে ফিরে আসে। এভাবে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ দ্বারা রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে, আবার হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়। এরপর হলো হৃদরোগ। তো হৃদরোগের হচ্ছে বিভিন্ন কারণ রয়েছে, যেমন অধিক তেল বা চর্বিযুক্ত খাবার গ্রহণ করা, সুষম খাদ্য গ্রহণ না করা, ধূমপান করা, অতিরিক্ত পরিশ্রম করা, খেলা, হাঁটা চলা বা ব্যায়াম, কোনো ধরনের শারীরিক পরিশ্রম না করা। তো রক্ষা পাওয়ার উপায় কি, অধিক শর্করা বা চর্বিযুক্ত খাবার না খাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম করা, সুষম খাদ্য গ্রহণ করা, ধূমপান ত্যাগ করা। ধূমপানের ফলে ধমনীগাত্র শক্ত হয়ে রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটায়। অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করা। এরপর হলো তাজা ফলমূল শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা, দেহের ওজন বাড়তে না দেওয়া। তো আমরা মোটামুটি হলো এই চ্যাপ্টারটা শেষ করছি। তো আশা করি তোমরা মূলত রক্ত সংবহন তন্ত্র আর পরিপাক তন্ত্রটা ভালো মতো বুঝছো। এখান থেকে এমসিকিউ নাই, থাকলে আমি করাই দিতাম। তো তোমরা হচ্ছে তোমাদের যে গাইড বা টেস্ট পেপার আছে ওইখান থেকে একটু করে এমসিকিউ আর সিকিউগুলো নিয়ে করে ফেলো। তো আমরা আজকের ক্লাসে আমরা মোটামুটি 5টা চ্যাপ্টার শেষ করছি। আমি বারবার বলতেছি আজকের ক্লাসতে আমি মূলত কোনটা কিভাবে পড়তে হবে এগুলো বলে দিছি, বাট বইয়ের যে রিডিংগুলো এগুলো তোমাদেরকে পড়ে পড়ে ভালো মতো ক্লিয়ার করতে হবে। তো অল দ্য বেস্ট সবাইকে, টাটা।